আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ফিরোজ শাওন এবং আজকে আমরা আলোচনা করব সমাসের দ্বিতীয় অধ্যায় নিয়ে। সো ইতোমধ্যে আমরা গত ক্লাসে সমাস সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে আমরা সমাসের প্রাথমিক আলোচনা করেছি এবং সমাস জিনিসটা কি, সমাসের প্রকারভেদ এবং দ্বন্দ্ব সমাস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সমাসের কর্মধারায় যে অংশটি রয়েছে এই অংশটি নিয়ে। এই অংশটি আসলে অনেক বিস্তারিত আলোচনা করার বিষয়ের মতো একটা অংশ। তো এই কারণে আজকের ক্লাসে আমরা অন্য কোনো টপিককে আর পাশাপাশি রাখিনি। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র কর্মধারায় অংশটাকে সাথে রেখেছি। তবে হ্যাঁ, কর্মধারায় অংশ আলোচনা করতে গিয়ে যদি অন্য কোনো অংশ আমাদের আলোচনা করার প্রয়োজন হয়, সেটা আমরা একসাথে আজকের ক্লাসে আলোচনা করে ফেলবো, ঠিক আছে? সো সবাই একটু জয়েন করে ফেলেন দ্রুত। আমি একটু সবাইকে মেনশন করে দেই, ওয়েট একটু, আমি সবাইকে মেনশন করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু সবাইকে মেনশন করে দিচ্ছি, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলুক। ওকে, আমার মেনশন করা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, একজন প্রশ্ন করছে, ভাইয়া বোর্ডে এমন ডিজাইন কেন করেন? আচ্ছা, বোর্ডে এমন ডিজাইন করি অ্যাকচুয়ালি হচ্ছে ফোকাসটা ঠিক রাখার জন্য, আর কিছু না। যখন আমি ক্লাস মানে কম্পিউটারের সামনে দাঁড়াই ওখানে, আমার তো মানে ওখান থেকে এখানে কেউ দাঁড়ানো নাই, বোর্ডটা পুরো খালি থাকে এবং বোর্ড খালি থাকার কারণে তখন হচ্ছে কম্পিউটারের মানে ক্যামেরা ডিজিটালের ফোকাসটা হয় না। তো এই কারণে হচ্ছে ফোকাসটা ঠিক করার জন্য বোর্ডে কিছু লিখে রাখি বা কোনো ডিজাইন করি, এটাই। মানে আর কিছু না। এমনিতে কোনো কিছু লিখে রাখলেও হয়, কোনো কিছু ডিজাইন করলেও হয়, কিছু একটা বোর্ডে থাকলে ক্যামেরাটা সেটাকে লেন্সটাকে ফোকাস করে, সেই জন্য হচ্ছে এমনিতে ডিজাইনটা করে রাখি, আর কিছু না। আচ্ছা, ওকে, সিনিয়র সাজেশন দেন নাই কেন? দিয়ে দিব, আজকে দিয়ে দিব। আচ্ছা, ওকে, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলুন, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলুন। আর আমাকে একটু জানান যে সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিক আছে কিনা। যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা আমাদের আজকের আলোচনা শুরু করে দিব, ঠিক আছে? যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করে দিব। এবং আজকের আমাদের যে আলোচনার টপিক, আমাদের আলোচনার টপিকটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস সম্পর্কে A to Z, ঠিক আছে? ওকে, ফাইন। স্যার মুখস্থ হবে নাকি মুখস্থ? আচ্ছা, ওকে, একজন একটা প্রশ্ন করছে, স্যার মুখস্থ নাকি মুখস্থ? মুখস্থ নাকি মুখস্থ? ওকে, ফাইন। মনে রাখবেন, দন্তস্বয় ত বাদ দিলে কখনো পূর্ণাঙ্গ শব্দ হবে না, দন্তস্বয় থ বাদ দিলে পূর্ণাঙ্গ শব্দ হবে। সো দন্তস্বয় থ বাদ দিলে পূর্ণাঙ্গ শব্দ হয় মুখ। সো তার মানে দিস ইজ কারেক্ট অ্যান্সার। মুখস্থ দন্তস্বয় ত তখনই বসে যখন পূর্ণাঙ্গ শব্দ হয় না। যেমন নেশাগ্রস্ত, নেশাগ্র হয়, বিপদগ্রস্ত, বিপদগ্র, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্র, মানে ওটা পূর্ণাঙ্গ শব্দ হয় না, এটাতে পূর্ণাঙ্গ শব্দ হবে। কথা কি বুঝতে পারছেন? ওকে, ফাইন। আচ্ছা, এবার আসেন। তো হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, তবে আপাতত মুখস্থর ক্ষেত্রে এটা ওইভাবে মানে মনে রাখেন, তাহলেই হবে। আচ্ছা, আশা করি সবাই মোটামুটি চলে আসছেন, আশা করি সবাই মোটামুটি চলে আসছেন, সাউন্ড ভিডিও সব ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই, আসেন। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে আহ সমাস, কর্মধারয় সমাস। আজকের আমাদের আলোচনা হচ্ছে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। আচ্ছা, এবার আসেন, কর্মধারয় সমাস জিনিসটা কি। দেখেন, কর্মধারয় সমাস এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে, আচ্ছা, কর্মধারয় সমাসের ব্যাপারটা হচ্ছে এরকম যে এই সমাসে পরপদের প্রাধান্যটা বেশি থাকে। কোন সমাসে ভাই? এই সমাসে পরপদের প্রাধান্যটা বেশি থাকে। কর্মধারয় যে সমাসটার কথা আমরা বলছি, এই সমাসে পরপদের প্রাধান্যটা বেশি থাকে। এখন পরপদের প্রাধান্য বেশি থাকে এই কর্মধারয় সমাসে, এবং এই সমাসে কোন কোন পদের মিলনে সমাসটা হয়? এখানে বিশেষ্য ও বিশেষণ পদের মিলনে হয়, অর্থাৎ
অ্যাডজেক্টিভ এন্ড নাউন, বা এটা এখানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ এটাও হতে পারে, বা এখানে আমাদের দুইটা অ্যাডজেক্টিভ পদের মিলন এটাও হতে পারে, অথবা এখানে দুইটা নাউন পদের মিলন এটাও হতে পারে। মানে মোট কথা হচ্ছে বিশেষ্য ও বিশেষণ পদের মিলনের কারণে যে সমাসটা হয়, এবং যখন সমাসের পরপদের প্রাধান্য বেশি থাকে সেই সমাসটাকে আমরা বলি কর্মধারয় সমাস। আচ্ছা, এখন এই সমাসটাকে আমরা বলি কর্মধারয় সমাস। এখন কর্মধারয় সমাস জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। এখন কর্মধারয় সমাস কত প্রকার যদি প্রশ্ন করা হয়, কর্মধারয় সমাস কত প্রকার? তো কর্মধারয় সমাসের 4টা প্রকার নিয়ে দেখা যায় বিভিন্ন বইগুলোতে আলোচনা দেখতে পাওয়া যায় বেশিরভাগ সময়। একটা হচ্ছে উপমান, একটা হচ্ছে উপমান, একটা হচ্ছে উপমিত, একটা হচ্ছে উপমান, একটা উপমিত, একটা হচ্ছে রূপক, একটা হচ্ছে রূপক, একটা হচ্ছে মধ্য পদলোপী, একটা হচ্ছে মধ্য পদলোপী। এই 4টা নিয়ে আমাদের আলোচনাটা বেশি দেখতে পাওয়া যায়, যে উপমান, উপমিত, রূপক এবং মধ্য পদলোপী। ঠিক আছে, উপমান, উপমিত, রূপক এবং মধ্য পদলোপী, এই 4টা নিয়ে আলোচনাটা বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু আরো একটা সমাস আছে কর্মধারয়ের মধ্যে, সেটা হচ্ছে সাধারণ কর্মধারয়। সেটা হচ্ছে কি বলেন? সেটা হচ্ছে সাধারণ কর্মধারয়। মোটেই পাঁচটা সমাস হচ্ছে কর্মধারয়ের মধ্যে আমরা পড়বো আজকের ক্লাসে। আজকের ক্লাসে এই 5টা নিয়ে আমরা আলোচনা করবো মোট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ক্লাসে আছি, আপনি আমাকে 10টার দিকে ফোন দেন। হ্যাঁ, এটাই এটাই যে নাম্বারে ফোন দিয়েছেন এটাই। ঠিক আছে, দেন, সমস্যা নাই। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী, সাধারণ। তাহলে উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী, সাধারণ, এই 5টা সমাস আছে। এবং এর মধ্যে আমরা একটু দেখব, প্রথমত আলোচনা করব আমরা উপমান এবং উপমিত এই দুটো অংশ নিয়ে। উপমান এবং উপমিত এই দুটো নিয়ে আজকের ক্লাসে প্রথমত আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, উপমান এবং উপমিত এই দুটো বিষয় নিয়ে আজকের ক্লাসে প্রথমে আমরা আলোচনা করব। এখন আমরা একটু আলোচনা করি প্রথমে যে গতানুগতিক ধারায় উপমান এবং উপমিতটা আমাদেরকে কিভাবে পড়ানো হয়। আমরা একটু এটা নিয়ে আলোচনা করি আগে। কথাটা বুঝছেন? গতানুগতিক ধারায় উপমান এবং উপমিত এই দুটো কিভাবে আমরা আলোচনা করব সেটা একটু দেখি। আমরা খেয়াল করেন, ওয়েট। উপমান এবং উপমিত এই দুটো নিয়ে কিভাবে আলোচনা করা হয় সেটা একটু আমরা আগে বলি, তারপর হচ্ছে আমরা ইয়াতে যাচ্ছি। খেয়াল করেন, সাধারণত উপমান ও উপমিত এই দুটোর ক্ষেত্রে, উপমান ও উপমিত এই দুটোর ক্ষেত্রে আমাদেরকে স্কুল কলেজে যেভাবে শেখানো হয়েছে সেই সিস্টেমটা হচ্ছে, ব্যাস বাক্যের মাঝে যদি ন্যায় থাকে, ব্যাস বাক্যের মাঝে যদি ন্যায় থাকে, মাঝে যদি ন্যায় থাকে, মাঝে ন্যায় থাকবে উপমান, আর ব্যাস বাক্যের শেষে থাকে, ব্যাস বাক্যের শেষে যদি ন্যায় থাকে, ঠিক আছে, ন্যায় থাকে, সেটা হচ্ছে উপমিত। তবে এটা ন্যায় না হয়ে মত হতে পারে, ন্যায় বা মত। তাহলে ব্যাস বাক্যের মাঝে যদি ন্যায় বা মত থাকে তাহলে উপমান, আর ব্যাস বাক্যের শেষে যদি ন্যায় বা মত থাকে সেটা হচ্ছে উপমিত। আমাদের স্কুল কলেজ কোচিং গুলোতে আমাদেরকে এভাবে পড়ানো হয়েছিল, আমি নিজেও এভাবে পড়েছিলাম। আমাদের স্কুল কলেজ কোচিং গুলোতে এভাবে পড়ানো হতো, আমি নিজেও এভাবে পড়েছিলাম। তাহলে ব্যাস বাক্যের মাঝে যদি ন্যায় থাকে সেটা হচ্ছে উপমান, আর ব্যাস বাক্যের শেষে যদি ন্যায় থাকে সেটা হচ্ছে উপমিত। ওকে, ফাইন। এখন এই যে যেটা আপনি শিখলেন যে ব্যাস বাক্যের মাঝে যদি ন্যায় থাকে সেটা উপমান, ব্যাস বাক্যের শেষে শেষে যদি ন্যায় থাকে সেটা উপমিত, এটা কিন্তু আপনি ভুল শিখেন নাই। এটা কিন্তু আপনি যেটা শিখছেন এটা কিন্তু ভুল না, এটা কিন্তু পারফেক্ট। যা শিখছেন এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ভুল না। বাট প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে, মানে এটা হচ্ছে উপমান, এটা হচ্ছে উপমান, আর এটা হচ্ছে উপমিত, এটা হচ্ছে উপমিত। এটা কিন্তু ভুল না, এটা ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে আমাদের পরীক্ষার হলে ব্যাস বাক্য দেওয়া থাকে না। আমাদের পরীক্ষার হলে কখনো ব্যাস বাক্য দেওয়া থাকে না। এখন ব্যাস বাক্য না দেওয়া থাকার কারণে যে ওয়ার্ডটা দেওয়া থাকে সেই ওয়ার্ড দেখে আমরা প্রপারলি ব্যাস বাক্য নির্ণয় করতে পারি না। এবং ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে আমাদের ভুল হওয়ার একটা আশঙ্কা থাকে। তো ভুল হওয়ার যখন আশঙ্কা থাকে তখন আমরা কিন্তু সমাসের ওই জায়গাটাতে ধরা খেয়ে যাই। যেমন দেখেন, আপনাকে যদি আমি বলি যে, যেমন দেখেন আপনাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন আমি বললাম যে চাঁদমুখ এটা কোন সমাস, চাঁদমুখ এটা কোন সমাস। ওকে, ফাইন। এখন চাঁদমুখ কোন সমাস সেটা পরের কথা। আপনাকে যদি বলি চাঁদমুখের ব্যাস বাক্য কি, এখন দেখবেন আপনাদের মধ্যে কেউ কেউ বলবে চাঁদের মতন মুখ বা চাঁদের ন্যায় মুখ, কেউ কেউ বলবে চাঁদের মতন মুখ বা চাঁদের ন্যায় মুখ, আবার কেউ কেউ বলবে মুখ চাঁদের ন্যায়
কেউ কেউ বলবে মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়। এখন দেখেন তাহলে আলটিমেটলি আপনাদের মধ্যে কিন্তু দুইটা গ্রুপ হয়ে গেল। একদল বলছে মুখ চাঁদের ন্যায় যেখানে ন্যায় শেষে আছে, একদল বলছে চাঁদের ন্যায় মুখ যেখানে ন্যায় মাঝে আছে। এখন আসলে চাঁদ মুখ এটা কোন সমাস? আবার মাঝে মাঝে এটাকে আমরা রূপক কর্মধারা হিসাবেও দেখতে পাই, যে চাঁদরূপ মুখ। মাঝে মাঝে এটাকে আমরা রূপক কর্মধারা হিসেবে দেখতে পাই, যে চাঁদরূপ মুখ, এরকমও দেখতে পাই। ঠিক আছে, চাঁদরূপ মুখ, চাঁদ রূপ মুখ এভাবেও দেখতে পাই। তাহলে এখন চাঁদরূপ মুখ তার মানে রূপ মাঝে আছে, তাহলে চাঁদরূপ মুখ রূপক কর্মধারা এভাবেও আমরা দেখতে পাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে চাঁদ মুখ আসলে আমরা কোন সমাস দিব? ঠিক আছে, আবার যারা বলছে ন্যায় মাঝে আছে তাদের লজিক অনুযায়ী উপমান, যারা বলছে ন্যায় শেষে আছে তাদের লজিক অনুযায়ী উপমিত। এখন আসলে ব্যাস বাক্যের দিক থেকে কোনটা প্রেফারেবল, এই জন্য আমরা ব্যাস বাক্যের দিকে যাবই না, আমরা ওয়ার্ড দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করবো এটা কোন সমাস। কথা বুঝতে পারছেন? আমরা ওয়ার্ড দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করবো এটা কোন সমাস, কারণ পরীক্ষার হলে আপনার এই ব্যাস বাক্যটা থাকবেই না, পরীক্ষার হলে শুধু ওয়ার্ড থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি উপমান এবং উপমিতর দিকে নজর দেই, তাহলে উপমানটা আমরা এভাবে পড়তে পারি যে যদি এটার স্ট্রাকচারটা এরকম থাকে যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ তাহলে উপমান, আর যদি স্ট্রাকচারটা এরকম থাকে যে নাউন প্লাস নাউন, যদি স্ট্রাকচারটা এরকম থাকে যে নাউন প্লাস নাউন সেটা হচ্ছে উপমিত। নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে উপমান, আর নাউন প্লাস নাউন থাকলে কি হবে? উপমিত। চলেন আমরা একটু উদাহরণটা, কয়েকটা উদাহরণ একটু প্র্যাকটিস করে আসি। চলেন কিছু উদাহরণ আমরা একটু প্র্যাকটিস করে আসি, আসেন। যেমন আমি যদি বলি, খেয়াল করেন, আমি যদি বলি উপমানের মধ্যে কিছু উদাহরণ একটু প্র্যাকটিস করি। যদি বলি দেখেন কাজল কালো, তাহলে একটু দেখেন কাজল কালো, তাহলে এবার একটু চিন্তা করেন তো ভাই, কাজল কালো, কাজল কি নাউন, কালো কি অ্যাডজেক্টিভ, কাজল কি নাউন, কালো কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি যদি বলি তুষার শীতল, তাহলে এবার খেয়াল করেন তুষার শীতল, তুষার কি নাউন, শীতল কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে তুষার শীতল, তুষার নাউন, শীতল অ্যাডজেক্টিভ, কাজল কালো, তুষার শীতল। যদি বলি তুষার ধবল, তো এক্ষেত্রেও কিন্তু খেয়াল করেন তুষার কি নাউন, আর ধবল মানে সাদা, তাহলে ধবল কি অ্যাডজেক্টিভ। তাহলে তুষার শীতল, তুষার ধবল, কাজল কালো। যদি বলি অরুণ রাঙা, তাহলে অরুণ কি নাউন, আর রাঙা কি অ্যাডজেক্টিভ। অরুণ কি বলেন নাউন, আর রাঙা কি অ্যাডজেক্টিভ। তাহলে কাজল কালো, তুষার শীতল, তুষার ধবল, অরুণ রাঙা। ঠিক আছে, তারপর হচ্ছে অরুণ রাঙা। আমি যদি বলি তাহলে এগুলো হচ্ছে কি বলেন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ ফরমেশনে যাচ্ছে। এগুলো সব কোন ফরমেশনে যাচ্ছে? এগুলো সব হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ ফরমেশনের দিকে যাচ্ছে। আচ্ছা, যেমন যেমন এরকম আর কি হতে পারে, আমি একটু দেখাই। তুষার শীতল, তুষার ধবল, কাজল কালো। আমি যদি বলি অরুণ রাঙা, কৃষ্ণ, একটু খেয়াল করে দেখেন ভ্রমর কৃষ্ণ, তাহলে ভ্রমর কি? এই কৃষ্ণ মানে কিন্তু হরে কৃষ্ণ না, এই কৃষ্ণ দ্বারা বোঝাচ্ছে মানে কালো। ঠিক আছে, কৃষ্ণ দ্বারা কি বোঝাচ্ছে? কালো। তাহলে ভ্রমর কৃষ্ণ নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তারপরে মনে করেন আমি যদি বলি যে নয়ন কোমল, খেয়াল করেন আমি যদি বলি নয়ন কোমল, তাহলে নয়ন কোমল, এক্ষেত্রেও নয়ন কি নাউন, আর কোমল কি অ্যাডজেক্টিভ। এগুলো সব কিন্তু নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আমি নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলো সব হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এখন খেয়াল করে দেখেন এই যে কোমল, কোমল ওয়ার্ডটা কিন্তু কোমল, ভালো করে খেয়াল করতে হবে কোমল। বা মনে করেন এরকম আরো কয়েকটা উদাহরণ দেখাই আমি। যেমন মনে করেন আমি বললাম বজ্র কঠিন, আমি যদি বলি বজ্র কঠিন, তাহলে খেয়াল করেন বজ্র কঠিন, তাহলে বজ্র কঠিন। তাহলে এবার খেয়াল করেন বজ্র কঠিন কি হবে? বজ্র কি নাউন, কঠিন কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে দেখেন আমি যদি বলি ঘন শ্যাম, তাহলে এবার দেখেন ঘন শ্যাম, তাহলে ঘন মানে কি? এখন আপনার কাছে মনে হবে ভাই ঘন এই ওয়ার্ডটাই তো অ্যাডজেক্টিভ। এখন আপনি যেই সেন্সে ঘনকে অ্যাডজেক্টিভ ধরছেন আমি সেই সেন্সে ধরবো না। ঘন মানে মেঘ, আমি এই সেন্সে ধরবো। তাহলে এবার চিন্তা করেন ঘন মানে মেঘ, তার মানে নাউন, আর শ্যাম মানে কালো, তার মানে অ্যাডজেক্টিভ ঘন শ্যাম। আমি যদি বলি মিশ কালো, আমি যদি বলি মিশ কালো, মিশ মানে বুঝেন, মিশ মানে হচ্ছে মিশি, মিশি মানে হচ্ছে কয়লার গুড়া, মিশি। ঠিক আছে, আর কালো হচ্ছে অ্যাডজেক্টিভ, কালো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো সবই কিন্তু দেখেন এগুলো সবই কিন্তু নাউন প্লাস অ্যাডজেক্টিভ ফরমেশনে আছে, সব নাউন প্লাস অ্যাডজেক্টিভ ফরমেশনে আছে। এগুলো সব কি বলেন? সব হচ্ছে উপমান কর্মধারয়। ভাই আমার কি উপমান কর্মধারয় চেনার জন্য কোনো ব্যাস বাক্য লাগছে? আপনি বলেন। আমার কোনো ব্যাস বাক্য লাগে না, আমি শুধুমাত্র ওয়ার্ড দেখে ফাইন্ড আউট করে ফেলছি যে এটা কোন সমাস, সেটা হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, সুতরাং এটা উপমান কর্মধারয় সমাস। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আসেন আমরা চলে যাব একটু উপমিত কর্মধারয় সমাসে। আমরা চলে যাব একটু উপমিত কর্মধারয় সমাসে। আসেন, উপমিত কর্মধারয় সমাস কি হতে পারে? উপমিত কর্মধারয় যেমন মনে করেন আমি যদি বলি যে দেখেন বাহুলতা, তাহলে এবার খেয়াল করেন
বাহু লতা, দেখেন ভাই বাহু এটাও নাউন, লতা এটাও নাউন। আমি যদি বলি মুখ, মুখ চন্দ্র, ঠিক আছে, মুখ এটাও নাউন, চন্দ্র এটাও নাউন। অথবা আমি যদি বলি চাঁদ মুখ, আমি যদি বলি চাঁদ মুখ, তাহলে এবার চিন্তা করেন চাঁদ এটাও নাউন, আবার মুখ এটাও নাউন, ঠিক আছে। মুখ চন্দ্র, মুখ নাউন, চন্দ্র নাউন, চাঁদ মুখ, চাঁদ নাউন, মুখ নাউন। আমি যদি বলি বাহুলতা, মুখ চন্দ্র, চাঁদ মুখ। আমি যদি বলি অধর পল্লব, আমি যদি বলি অধর পল্লব, তাহলে অধর এটাও নাউন, পল্লব এটাও নাউন, অধর পল্লব নাউন, পল্লব নাউন। আমি যদি বলি সিংহ পুরুষ, আমি যদি বলি সিংহ পুরুষ, সিংহ নাউন, পুরুষ নাউন, ঠিক আছে। সিংহ নাউন, তারপর হচ্ছে পুরুষ নাউন, সিংহ নাউন, পুরুষ নাউন। তাহলে মুখ চন্দ্র, চাঁদ মুখ, অধর পল্লব, বাহুলতা, এগুলো সব কোন সমাস বলেন? উপমিত কর্মধারয় সমাস, ঠিক আছে। দেখেন সবগুলোর মধ্যে কি আছে, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, সব নাউন। দুইটাই নাউন থাকবে, দুইটাই নাউন প্লাস নাউন থাকবে, দুইটাই নাউন প্লাস নাউন থাকবে, ঠিক আছে। তাহলে বাহুলতা, মুখচন্দ্র, তারপরে দেখেন এই যে একটু আগে আমরা দেখছিলাম কি, ওটাতে দেখছিলাম হচ্ছে নয়ন কোমল, আবার বজ্র কঠিন। এখন এটা যদি আমরা এখানে দেখি নয়ন কমল, খেয়াল করেন আগেটা দেখছেন নয়ন কোমল, আর এটা হচ্ছে নয়ন কমল। ওকে, এটা কিন্তু কোমল না, এটা কি কমল, কমল মানে পদ্ম ফুল। তাহলে এটাও নাউন, এটাও নাউন। আবার যদি বলি বজ্র কঠিন, যদি বলি বজ্র কঠিন, কথাটা বুঝছেন? যদি বলি বজ্র কঠিন, আচ্ছা যদি বলি বজ্র কঠিন, বজ্র কঠিন, তাহলে এবার খেয়াল করেন বজ্র কঠিন। তাহলে এই যে বজ্র কঠিন বললাম, বজ্র কঠিন না, বজ্র কঠিন তো ওখানে বলছিলাম। বজ্র কণ্ঠ যদি বলি, তাহলে এবার খেয়াল করেন বজ্র কণ্ঠ এটাও নাউন, এটাও নাউন, মানে এগুলো সবই কি, সবই হচ্ছে নাউন প্লাস নাউন, এগুলো সবই কি নাউন প্লাস নাউন। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে নাউন প্লাস নাউন থাকলে উপমিত, নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে উপমান। মোটামুটি এইটা হচ্ছে আমাদের উপমান এবং উপমিত বের করার জন্য একটা সহজ ফিক্স, কথা বুঝতে পারছেন? আচ্ছা, একজন বলছে স্যার অধর পল্লব মানে কি বোঝায়, মানে আমি সবই আলোচনা করব, আমি একটা একটা করে আলোচনায় যাচ্ছি। ওকে, আগে সবাই ভালো করে জিনিসগুলো আমার বোঝেন ভালো করে, আপনারা আশা করি কোনো জায়গায় প্রশ্ন করার প্রয়োজন হবে না, ভালো করে বুঝেন। আচ্ছা দেখেন, সিংহ পুরুষ, নয়ন কোমল, বজ্রকণ্ঠ সবই কিন্তু নাউন প্লাস নাউন। এখন বাহুলতা এই জিনিসটা কি, মানে কারো বাহু যদি লতার মতো হয়, অনেক পাতলা হয়, চিকন হয়, সেটাকে আপনি বলবেন বাহুলতা। মুখ চন্দ্র বা চাঁদ মুখ দ্বারা বোঝাচ্ছে মানে চাঁদের মতন মুখ, মুখটা চাঁদের মতো এরকম কিছু বোঝাচ্ছে। অধর পল্লব, অধর পল্লব, অধর মানে হচ্ছে ঠোঁট, আর পল্লব মানে পাতা। পাতা যেমন পাতলা হয়, তো অধর পল্লব মানে হচ্ছে ঠোঁটটা যদি কারো এরকম পাতার মতো পাতলা হয়, সেটাকে বলা হচ্ছে অধর পল্লব, ঠিক আছে। ওকে, এরপর দেখেন সিংহ পুরুষ। সিংহ পুরুষ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোন পুরুষের গায়ে সিংহের মতো শক্তি আছে, এরকম কিছু। দেন নয়ন কমল, নয়নটা পদ্ম ফুলের মতো, আগেরটা ছিল নয়ন কোমল, মানে নয়নটা অনেক পাতলা, মানে নয়নটা অনেক মানে কোমল বিষয়, ঠিক আছে, স্নিগ্ধতার বিষয়। কিন্তু এটা হচ্ছে নয়ন কমল, অর্থাৎ নয়নটা পদ্ম ফুলের মতো। দেন বজ্রকণ্ঠ, বজ্রকণ্ঠ মানে কি, মানে বলিষ্ঠ কণ্ঠ, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠ, সেটা কি বজ্রকণ্ঠ, এরকম। আচ্ছা দেখেন, তাহলে আমরা যেটা বলছিলাম এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে উপমান কিছু সমাস এবং উপমিত কিছু সমাস টেকনিক্যালি বের করার যে ট্রিক্সটা আছে সেটা। এখন এখানে একটা কথা আছে, মাঝে মাঝে কিছু ওয়ার্ড এটা যে আসলে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ এটা আপনি ধরতে পারবেন না, বা ধরতে আপনার একটু কষ্ট হতে পারে। সরি, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা দেখেন, তাহলে মাঝে মাঝে কিছু ওয়ার্ড কোনটা যে নাউন আর কোনটা যে অ্যাডজেক্টিভ এটা বের করতে মাঝে মাঝে একটু কষ্ট হতে পারে। যেমন কি, যেমন দেখেন আমি যদি আপনাকে বলি ফুলকুমারী, যেমন আমি যদি আপনাকে বলি ফুলকুমারী, এখন খেয়াল করে দেখেন ফুলকুমারী এখানে কিন্তু খেয়াল করে দেখেন ফুলকুমারীর ক্ষেত্রে ফুল হচ্ছে নাউন, এটা তো সবাই শিওর। এখন কুমারী দ্বারা কি বোঝায়? এখন অনেকে কিন্তু পরীক্ষার হলে চিন্তা করবে কুমারী দ্বারা এটা বোঝায় যে একটা মেয়ের বিয়ে হয়েছে কি হয় না সেই অবস্থাকে বোঝাচ্ছে। কুমারী দ্বারা একটা মেয়ের বিয়ে হয়েছে কি হয় নাই সেই অবস্থাকে বোঝাচ্ছে। তার মানে কুমারীটা কি, কুমারীটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সেই চিন্তা করে নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে এটাকে কিন্তু সে উপমান বলে ফেলবে। বাট আমরা কিন্তু কুমারী দ্বারা বুঝি কুমার শব্দের স্ত্রীলিঙ্গ, এবং কুমার শব্দটাকে নাউন হিসেবে ধরে এটা দ্বারা একটা ছেলেকে বোঝায়, আর কুমারী দ্বারা একটা মেয়ে, অবিবাহিত মেয়ে, সেটাকে বোঝায় কুমারী। সো এটাকে আমরা নাউন ধরবো। এবং বাংলাদেশের এমন কোনো বই নাই যেই বইতে ফুলকুমারীকে উপমান বলা হয়েছে, সব বইতে ফুলকুমারীকে বলা হয়েছে উপমিত, বাংলাদেশের যত বই আছে। তো এই কারণে আপনি কিন্তু এটাকে
কুমারীকে অ্যাডজেক্টিভ ধরলে হবে না, এটা কি ধরতে হবে? এটা ধরতে হবে নাউন। তো এই যে প্রবলেমটা, মাঝে মাঝে কোনটা যে নাউন আর কোনটা যে অ্যাডজেক্টিভ, এটা মাঝে মাঝে আপনার একটু প্যাচ লাগতে পারে। তো এই কারণে আপনি কি করবেন, আপনি হচ্ছে এখানে একটা এক্সট্রা ট্রিক্স মাথায় রাখবেন। এক্সট্রা ট্রিক্স জিনিসটা কি, মানে ব্যাপারটা হচ্ছে এটা তো শিওর হলেন আপনি যে উপমান হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ আর উপমিত হচ্ছে নাউন প্লাস নাউন, কিন্তু এখানে একটা এক্সট্রা ট্রিক্স মাথায় রাখবেন আপনি, সেটা হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ জিনিসটা অবশ্যই সত্য হবে। নাউন প্লাস অ্যাডজেক্টিভ জিনিসটা কি হবে? সত্য হবে। আর নাউন প্লাস নাউন জিনিসটা অবশ্যই মিথ্যা হবে। নাউন প্লাস অ্যাডজেক্টিভ জিনিসটা সত্য হবে এবং নাউন প্লাস নাউন জিনিসটা কি হবে? মিথ্যা হবে। এটা কখনো সত্য হবে না, এটা কখনো মিথ্যা হবে না। এটা সবসময় সত্য হবে উপমান, আর এটা সবসময় মিথ্যা হবে উপমিত। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন যেমন আমরা কিছু উদাহরণ দেখি। দেখেন কাজল কালো, হ্যাঁ কাজল তো কালোই হয়, সত্য না? কখনো দেখছেন কাজল হলুদ রঙের, নীল রঙের? না, তার মানে কি কাজল কালোই হয়। হ্যাঁ এখন আপনি বলতে পারেন স্যার হলুদ রঙের কাজল আছে তো, সবুজ রঙের আছে, নীল রঙের আছে, সাদা রঙের আছে। ভাই আপনি যেটার কথা বলতেছেন সেটা হচ্ছে ন্যাচারাল জিনিস না, সেটা আর্টিফিশিয়াল ওয়েতে কাজল বিভিন্ন ভাবে তৈরি করা হয়। বাট ন্যাচারালি যে কয়লার মানে খনি থেকে যে কাজলটা পাওয়া যায় সেটা কি আমরা কি বলি, সেটাকে আমরা মানে সেটা কালো রঙেরই হয়, বুঝতে পারছেন? এরপর দেখেন তুষার শীতল, তো তুষার তো শীতলই হয়। কখনো দেখছেন আকাশ থেকে গরম গরম তুষার পড়তেছে? ডেফিনেটলি না। ওকে ফাইন, তুষার ধবল, তো ধবল মানে কি সাদা, তো তুষার তো ধবলই হয়। কখনো দেখছেন অন্য কালারের তুষার, সবুজ, হলুদ, অন্য কালারের তুষার দেখছেন? তুষার তো সাদাই হয়। আচ্ছা এরপর দেখেন অরুণ রাঙা, অরুণ মানে কি সূর্য, তো সূর্য তো রাঙা মানে কি টকটকে কালার, তো সূর্য তো কোনো টকটকে কালারেরই হয়। কখনো দেখছেন ডার্ক কালারের সূর্য, নীল কালার, তারপর হচ্ছে সবুজ কালার, কখনো দেখছেন? না। এরপরে মনে করেন ভ্রমর কৃষ্ণ, তো ভ্রমর তো কৃষ্ণই হয়, ভ্রমর তো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ভ্রমর তো কালোই হয়। কখনো দেখছেন ভ্রমরের কালার অন্য কালার হয়েছে? না। এরকম মনে করেন নয়ন কোমল, নয়ন কোমল মানে কি, নয়ন হচ্ছে চোখ, চোখ হচ্ছে একটা স্নিগ্ধতার বিষয়, কোমল বিষয়, কোমলতার বিষয়। এটা তো কঠিন কোনো কিছু না, কথা বুঝেন নাই, নরম একটা জিনিস। তো এই কারণে নয়ন কোমল। দেন বজ্র কঠিন, বজ্রকে যদিও মানে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, তো এটাকে পরিমাপ করা যায় না। বাট আমরা যে আমাদের যে কোনো জিনিস বা আমাদের চারপাশে যে কোনো জিনিসকে আমরা তিনটা ওয়েতে পরিমাপ করি, একটা হচ্ছে তরল, বায়বীয় আর কঠিন পদার্থ। এই বজ্রটাকে কিন্তু তরল আর বায়বীয়তে তুলনা করা হয় না, বজ্রটাকে কঠিন হিসেবেই তুলনা করা হয়। এরকম যদি এটাকে মাপা যায় না এক্স্যাক্টলি, বাট বজ্রটাকে কঠিন হিসেবেই তুলনা করা হয়, তো বজ্র কঠিন। দেন ঘনশ্যাম, ঘন মানে মেঘ, তো মেঘটা তো কালোই হয়, মেঘটা কি হয়? কালো হয় না? হ্যাঁ এখন আপনি আবার বলতে পারেন স্যার মেঘ তো সাদাও হয়। এখন মেঘ সাদাও হয় বলতে পারেন, আসলে ব্যাপারটা হচ্ছে মেঘ সাদাও হয়, কিন্তু মেঘ বলতেই কালো রংটাই আমাদের মনে সবার আগে ফুটে উঠে, যে মেঘের কালো ঘন ঘটা, ঠিক আছে, মানে বর্ষার প্রকৃতি, এটাই মেঘ বলতে আমাদের মনে কিন্তু সাদা রংটা ফুটে আসে না, মেঘ বলতে আমাদের মনে হচ্ছে কালো রংটাই ফুটে আসে। দেন হচ্ছে মিশ কালো, মিশি মানে হচ্ছে কয়লা, তো কয়লার মতো কালো, এরকম কিছু, বুঝতে পারছেন? আচ্ছা কি বলছেন? আচ্ছা একজন বলছে স্যার কিছু শব্দের অর্থই তো বুঝি না, কিভাবে বুঝবো? আচ্ছা গুড, যেমন যে কিছু শব্দের অর্থ বুঝেন না, যেমন মনে করেন যে আপনি বলতে পারেন স্যার যে শস্য ব্যস্ত, আপনি বলতে পারেন স্যার শস্য ব্যস্ত। এখন ব্যস্ত না হয় বুঝলাম, শোষক মানে কি তাই তো বুঝি না। ওকে, শোষক মানে হচ্ছে খরগোশ, শোষক মানে খরগোশ, তার মানে এটা নাউন, আর ব্যস্ত হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে শস্য ব্যস্ত কি? শস্য ব্যস্ত হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এবং শস্য ব্যস্ত দ্বারা কি বোঝায়? সত্য বোঝায়। কারণ খরগোশ দেখবেন সবসময় কি একটু ছোট করে, কখনো এক জায়গায় বসে থাকে না। এখন ব্যাপারটা হচ্ছে কিছু শব্দ, এই শব্দের অর্থ আপনার আগে থেকে জানা থাকবে না, এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমি যেটা করেছি, আপনি চেক করে দেখেন আমার বইয়ের মধ্যে যেই শব্দগুলো কঠিন সেই শব্দগুলোর পাশে সেটার অর্থ দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? যেই শব্দগুলো কঠিন সেই শব্দগুলোর পাশে এটার অর্থ দেওয়া আছে। আর তাছাড়া মনে করেন আপনাদেরকে কিন্তু আমি বারবার বলেছি, বানান আন্দোলন নামে একটা অ্যাপস আছে, বানান আন্দোলন। এই অ্যাপের মধ্যে আপনারা যে শব্দটা বুঝেন না সেই শব্দটা একটু চেক করেন, একটু চেক করে করে পড়েন, তাহলে আলটিমেটলি মানে দেখবেন যে কোন পদ মানে কোন শব্দটা কিভাবে গঠিত হয়েছে, অর্থ কি, কোন পদ, সবকিছু ওখানে জানতে পারবেন। আপনি যদি একটু একটু করে শিখেন প্রতিনিয়ত, তাহলে আলটিমেটলি কিন্তু প্র্যাকটিস করতে করতে দেখবেন ওই ওয়ার্ডগুলো সম্পর্কে জানা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন আপনি একবারেই যদি চিন্তা করেন যে আমি এক ক্লাস করি আমি সমাজের এক্সপার্ট হয়ে যাব, তাহলে এটা আসলে পসিবল না। আস্তে 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 আপনি এক্সপার্ট হবেন। আমার কথা বুঝতে পারছেন? সেই কারণে আপনাকে কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। আপনি এখানে এই মিশ শব্দের অর্থ নাই জানতে পারতেন, আপনি এই জায়গায় শোষক শব্দের অর্থ নাই জানতে পারতেন, আপনি এই জায়গায় ঘনশ্যাম দ্বারা কি বুঝেছে নাই জানতে পারেন, নাই জানতে পারেন। আর যদি জানেন আগের থেকে তাহলে খুব ভালো, কিন্তু নাই জানতে পারেন, তো না জানাটাই স্বাভাবিক। আমি ধরে নিচ্ছি আপনি জানেন না, এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার একটু প্র্যাকটিস করতে হবে। আপনি আজকে পারেন নাই, আজকে একবার এগুলো ঘেটে ঘেটে দেখেন,
আজকে একবার এগুলো ঘেটে ঘেটে দেখেন যে ঘন মানে অর্থ কি, শ্যাম মানে অর্থ কি। দরকার হলে না লেখা থাকলে আপনি নিজে সাইড করে লিখে নেন। আলটিমেটলি একবার লিখে নিলেই তো আপনি জিনিসটা শিখে গেলেন। কিন্তু কথা হচ্ছে আপনারা তো ওই একবার চিন্তা করেন যে এটা পারি না, তাহলে পারি না মানে আমি পড়বই না, পারি না, পারি না মানে আমি পারি না, কি পারার চেষ্টাও করেন না। প্রবলেম তো এই জায়গায়। পারার চেষ্টা করেন, দেখবেন পারবেন। নয়ন কমল উপমিত খালি এটা লিখলে হবে না, বাক্য কি লেখা লাগবে? আচ্ছা পরে বলতেছি। স্যার বিড়াল তপস্বীটা একটু দেখান। আচ্ছা দেখাচ্ছি, আমি বান আন্দোলন থেকে দেখি। গুড। আচ্ছা একজন কোশ্চেন করছে, স্যার যদি পরীক্ষার হলে যে নতুন শব্দ আসে তখন কি হবে? ওকে ফাইন। পরীক্ষার হলে আমি আপনাকে কথা দিচ্ছি, অন্বেষণ বা ধ্রুব বই থেকে আপনারা যদি প্র্যাকটিস করেন, পরীক্ষার হলে নতুন শব্দ আসবে না, আমি কথা দিচ্ছি। শাওন স্যার আপনাদেরকে কথা দিচ্ছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করি। এবং আমি, কারণ আমি প্রচুর প্র্যাকটিস দিছি বইয়ের মধ্যে, প্রচুর উদাহরণ দিছি এবং প্রচুর বই ঘাটাঘাটি করছি, প্রচুর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করছি। তা আমার বিশ্বাস যদি কোশ্চেন আসে তাহলে এর মধ্যে থেকে আসবে, ইনশাল্লাহ এর বাইরে আসবে না। আমার কথা কি বুঝতে পারছেন? ইনশাল্লাহ এর মধ্যে কোশ্চেন আসবে, এর বাইরে আসবে না। ওকে, এটা আমার বিশ্বাস। ওকে ফাইন। আচ্ছা রফিক ভাই কমল উপমিত সমাজ খালি এইটুক লিখলে হবে না ভাই? এইটুক লিখলে হবে না মানে কি? আপনি তো দাগাবেন এমসিকিউ, এমসিকিউর মধ্যে এইটুক লিখবেন আর কি, আর না লিখবেন কি? ব্যাপারটা হচ্ছে আপনার তো চারপাশে মানে চারটা এমসিকিউ তো দেওয়াই থাকবে, সেটার মধ্যে থেকে যেন একটা আপনাকে বের করতে হবে। কথা বুঝেন নাই? আর যদি রিটেনের ক্ষেত্রে হয় তাহলে রিটেনের ক্ষেত্রে এটা তো প্রশ্নের উপর ডিপেন্ড করে যে আপনার ওখানে কি চাইছে। প্রশ্ন যদি বলে বেশ বাক্য সহ লিখো, তাহলে সেক্ষেত্রে আপনি বেশ বাক্য লিখতে হবে। প্রশ্ন যদি বলে এগুলো কোন সমাজ, শুধু সেগুলো লিখো, তাহলে শুধু সেটা লিখলেই হবে, বেশ বাক্য না লিখলেও চলবে। বুঝতে পারছেন? তো ডিপেন্ড করে মনে করেন আপনার কোশ্চেন ডিমান্ডের উপরে। ওকে ফাইন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি বলেন। আপনি আমাকে 10টার পরে ফোন দিবেন, আমি এখন একটু ক্লাসে আছি, ওই ক্লাস নিচ্ছি। হ্যাঁ 10টার পরে আমি আপনাকে বলে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা এরপর আসেন, তাহলে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন দেখেন এই যে এইটা বাহুলতা, মুখচন্দ্র, চাঁদ মুখ, দেখেন এটা কি নাউন প্লাস নাউন এবং এটা মিথ্যা সমাস। বাহু কখনো লতা হয়? হয় না। আচ্ছা লতা কখনো বাহু হয়? হয় না। মুখচন্দ্র, মুখ কখনো চাঁদ হয়? হয় না। বা চাঁদ কখনো মুখ হয়? হয় না। তার মানে কি মিথ্যা সমাস। অধর পল্লব, ঠোঁট কখনো পাতা হয়? হয় না। পাতা কখনো ঠোঁট হয়? হয় না। ঠিক আছে। সিংহ কখনো পুরুষ হয়? হয় না। পুরুষ কোন সিংহ হয়? হ্যাঁ হয়, পুরুষ সিংহ হয়, কিন্তু পুরুষ তো আর একবারে পরিবর্তন হয়ে যায় না, তাই না? পুরুষ তো মনে করেন এটা সিংহ হয়, এটা স্পেসিফিক ক্ষেত্র আলাদা আছে, ঠিক আছে, ওটার হিসাব আলাদা। ওকে। নয়ন কমল, নয়ন কখনো পদ্মফুল হয়ে যায়? কমল, নয়ন কখনো পদ্মফুল হয়ে যায় না। পদ্মফুল কখনো নয়ন হয় না। বজ্রকণ্ঠ, বজ্র কখনো কণ্ঠ হয়ে যায় না। কণ্ঠ কখনো বজ্র হয়ে যায় না। ফুল কখনো কুমারী হয় না। কুমারী কখনো ফুল হয় না। তার মানে মাঠ কথা হচ্ছে এগুলা সবসময় জিনিসটা কি বুঝাবে? মিথ্যা সমাস বুঝাবে। কি বুঝাবে বলেন? মিথ্যা সমাস বুঝাবে। একটা হচ্ছে সত্য সমাস উপমান, আরেকটা হচ্ছে মিথ্যা সমাস উপমিত। কনসেপ্টটা কি ক্লিয়ার? একটা হচ্ছে সত্য সমাস, আরেকটা হচ্ছে মিথ্যা সমাস উপমিত। আচ্ছা ওকে ফাইন। তাহলে এরপর আসেন, আহ আচ্ছা রফিক হাসান বলছে, স্যার ব্যাস বাক্য যদি বানায় দিই তাহলে হবে না? বানায় দিলে আপনি তো বানাই দিবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে বানায় দেওয়ার কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আপনাকে দেখাচ্ছি আমি। সেই ট্রিক্স মেনটেন করতে হবে। আন্দাজে ব্যাস বাক্য লিখলে হবে না, আন্দাজে ব্যাস বাক্য লিখলে তো হবে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আন্দাজে লিখলে তো হবে না। ওকে ফাইন। এবার দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন, তাহলে উপমান কোনটা আর উপমিত কোনটা আপাতত এই দুইটা আমার ক্লিয়ার। আপাতত এই দুইটা আমার ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে আমার এখন কি লাগবে? আমার এখন লাগবে পরীক্ষার হলে যদি ওয়ার্ডটা দিয়ে বলে যে এটা কোন সমাস, আমি সেটা ইনশাল্লাহ বের করতে পারবো আশা করি।
এখন আরেকটা প্রবলেম হবে আপনার, সেটা হচ্ছে আপনাকে যদি বলে যে এটা ব্যাস বাক্য কি বা ব্যাস বাক্য সহ নির্ণয় করতে হবে, তাহলে আপনার প্রবলেম হবে। এখন ব্যাস বাক্য তো আপনি শিখেন নাই, তাহলে ব্যাস বাক্য ছাড়া আপনি এতক্ষণ নির্ণয় করা শিখছেন, এখন ব্যাস বাক্য দিয়ে কিভাবে নির্ণয় করবেন আসলে সেই ওয়েটা দেখাচ্ছি যে ব্যাস বাক্য দিয়ে কিভাবে নির্ণয় করবেন। এখন ব্যাপারটা হচ্ছে উপমান কর্মধারয়ের ব্যাস বাক্য নির্ণয়, উপমান কর্মধারয়ের ব্যাস বাক্য নির্ণয়, উপমান কর্মধারয়ের ব্যাস বাক্য নির্ণয়, ব্যাস বাক্য নির্ণয়, উপমান কর্মধারয়ের ব্যাস বাক্য নির্ণয়। ওকে ফাইন। এই যে আমি বললাম উপমান কর্মধারয়ের ব্যাস বাক্য নির্ণয়, এখন উপমান কর্মধারয়ের ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করব? ভেরি সিম্পল। উপমান করার সিম্পল বিষয়টা হচ্ছে আগে আগে সমাসবদ্ধ পদ দেখে, আগে সমাসবদ্ধ পদ দেখে এটা নিশ্চিত হতে হবে, এটা নিশ্চিত হতে হবে যে তা উপমান কর্মধারয়। আমার হচ্ছে আমি কিন্তু ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করব না, এটা কোন সমাস। আমি সমস্ত পদ দেখে সমাস আইডেন্টিফাই করব যে এটা কোন সমাস। যদি সমস্ত পদ দেখে সমাস আইডেন্টিফাই করি যে এটা কোন সমাস, যদি সমস্ত পদ দেখে এটা নিশ্চিত হতে হবে যে এটা কোন সমাস, যদি দেখি সমস্ত পদ দেখে নিশ্চিত হওয়া যায় যে এটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ এই ফরমেশনে আছে এবং এটা সত্য কিছুকে বোঝাচ্ছে, তার মানে এটা কি বুঝাবে? এটা উপমান বুঝাবে। আর যদি এরকম হয় আগে সমাসবদ্ধ পদ দেখে নিশ্চিত হতে হবে যে তা উপমান কর্মধারয় সমাস। আর যদি তাই হয়, যদি উপমান কর্মধারয় সমাস হয়, যদি উপমান কর্মধারয় সমাস হয়, যদি উপমান কর্মধারয় হয়, যদি উপমান কর্মধারয় হয়, তাহলে ব্যাস বাক্য নির্ণয়ের জন্য ব্যাস বাক্য নির্ণয়ের জন্য সমস্ত পদের মাঝখানে ন্যায় বা মত বসিয়ে দিতে হবে, ন্যায় বা মত বসিয়ে দিতে হবে। দ্যাটস ইট, শেষ। ন্যায় বা মত বসিয়ে দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? যদি দেখেন যে সমস্ত পদের মাঝখানে কি আছে বলেন, সমস্ত পদের মাঝখানে যদি দেখেন যে ন্যায় বা মত, সরি, দেখে যদি ফাইন্ড আউট করতে পারেন যে এটা উপমান কর্মধারয়, এটা যদি আপনি বুঝেন যে এটা উপমান কর্মধারয় হবে শিওর, তখন আপনি কি করবেন? ব্যাস বাক্য করার জন্য এটার মাঝখানে ন্যায় বা একটা মত বসাই দিবেন। চলেন আমরা একটু প্র্যাকটিস করে আসি। আসেন দেখেন, এই যে সমাসগুলো আছে, আমি তো সমস্ত পদ দেখে এটা ফাইন্ড আউট করে ফেললাম যে এটা কোন সমাস, এটা উপমান কর্মধারয়। এখন আপনি কি করবেন? মাঝখানে একটা ন্যায় বসাই দিবেন। তার মানে কাজলের ন্যায় কালো, তুষারের ন্যায় শীতল, তুষারের ন্যায় ধবল, নয়নের ন্যায় কোমল, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, অরুণের ন্যায় রাঙা, বজ্রের ন্যায় ঘনের ন্যায় শ্যাম, মিশের ন্যায় কালো, শশকের ন্যায় ব্যস্ত। শেষ। এটা কি খুব আহামরি কঠিন? ভাই জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? এই জিনিসটা কি বুঝছেন নাকি বুঝেন নাই ভাই? কথাটা কি ক্লিয়ার? মানে আপনি আগে ফাইন্ড আউট করবেন যেটা কোন সমাস। যদি দেখেন যে এটা উপমান কর্মধারয়, তাহলে মাঝখানে একটা ন্যায় বসে দিবেন, শেষ। আর কোনো ঝামেলা নাই। কথা কি বুঝতে পারছেন? মাঝখানে জাস্ট একটা ন্যায় বসে দিলেই চলবে। কথা বুঝতে পারছেন? আপনার এত ঝামেলার কিচ্ছু নাই। জাস্ট আপনি আগে কনফার্ম করবেন সমস্ত পদ দেখে যেটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ কিনা এবং এটা সত্য সমাস কিনা। যদি এটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয় এবং সত্য সমাস হয়, তাহলে মাঝখানে একটা ন্যায় বসে দিবেন, কাহিনী খতম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আসেন, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয়। এবার আসুন উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয়। ওকে, এবার হচ্ছে কি উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয়। কর্মধারয় উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয়, কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয়। ওকে ফাইন। উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয়। ওকে, সমাসের ব্যাস বাক্য নির্ণয়, উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয়।
এখন উপমিত কর্ণধারয় সমস্যার ব্যাস বাক্য নির্ণয় জিনিসটা কি? উপমিত কর্ণধারয় সমস্যার ব্যাস বাক্য নির্ণয় ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্যাস বাক্য নির্ণয় ব্যাপারটা হচ্ছে এরকম যে আগে সমস্ত পদ দেখে এটা ফাইন্ড আউট করতে হবে। সমস্ত পদ দেখে যদি এটা নিশ্চিত হওয়া যায়, যদি এটা নিশ্চিত হওয়া যায়, সমস্ত পদ দেখে যদি নিশ্চিত হওয়া যায় যে তা উপমিত কর্মধারয়, সমস্ত পদ দেখে যদি এটা নিশ্চিত হওয়া যায় যে তা উপমিত কর্মধারয়, তাহলে ব্যাস বাক্যের শেষে সমস্ত পদ দেখে যদি নিশ্চিত হওয়া যায় যে উপমিত কর্মধারয় হয়, তাহলে ব্যাস বাক্যের শেষে ন্যায় বা মত বসিয়ে দিতে হবে। ন্যায় বা মত বসবে। কিন্তু প্রবলেম অন্য জায়গায়। এখানে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে সমস্ত পদ দেখে যদি নিশ্চিত হওয়া যায় যেটা উপমিত কর্মধারয় হয়, তাহলে ব্যাস বাক্যের শেষে ন্যায় বা মত বসবে। কিন্তু আগে কে বসবে? উপমিতর ক্ষেত্রে আবার এখানে একটা প্যাচ আছে, আগে কে বসবে? ওকে, আগে কে বসবে মনে রাখতে হবে। যার তুলনা করা হবে, ঠিক আছে, যার তুলনা করা হবে ব্যাস বাক্যে সে আগে বসবে। আর যার সাথে তুলনা করা হবে, সে পরে বসবে। ব্যাস বাক্যে সে পরে বসবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটা একটু বোঝাচ্ছি। দেখেন, আমরা কি বলছি, ন্যায় যে মানে উপমিত যদি হয় তাহলে ন্যায় শেষে বসবে, এটা আমরা শিওর। উপমিত যদি হয় তাহলে ন্যায় শেষে বসবে, এটা আমরা শিওর। কিন্তু ন্যায় শেষে বসলে আগে কে বসবে এটার একটা প্যাচ আছে। প্যাচটা কি আমি একটু দেখাই। প্যাচটা হচ্ছে, দেখেন, প্যাচটা হচ্ছে এই যে উপমিত কর্মধারয় আমরা দেখলাম। এখন আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে এগুলো সব উপমিত, এটা তো কনফার্ম। আমরা নাউন মানে উপমিত, শিওর। এখন উপমিত যেহেতু, তার মানে এই যে বাহুলতা, এটার ক্ষেত্রে ব্যাস বাক্যটা কি হবে? এই ক্ষেত্রে ব্যাস বাক্যটা হচ্ছে ন্যায় শেষে বসবে। এখন আপনি একটু তুলনা করেন তো, আপনি কি বাহু দেখে লতার সাথে তুলনা করেন, না লতা দেখে বাহুর সাথে তুলনা করেন? কোনটা? মনে করেন আপনি কি কোনো গাছের লতা দেখে বলেন, উফ দোস্ত, এই গাছের লতাটা পুরো তোর বাহুর মতো, আপনি ভেবে বলেন? মানে কোনো গাছের লতা দেখে বাহুর সাথে তুলনা করেন? নাকি আপনি কোনো ফ্রেন্ডের হাত বা কারো হাত দেখে আপনি বলতেছেন, কিরে তোর হাত তো পুরো লতার মতো? এখন এটা দুই কারণে হতে পারে। হয়তো তার হাত খুব চিকন, এটা এই কারণেও হতে পারে। অথবা মনে করেন সে এমন ভাবে হাত দোলাচ্ছে, মনে হচ্ছে যেন হাতের মধ্যে কোনো হাড্ডি নেই, লতার মতো করে দোলাচ্ছে হাত, মনে করেন নাচতেছে বা এরকম কিছু। আলটিমেটলি আপনি তার বাহুটাকে লতার সাথে তুলনা করছেন। আপনি কখনো গাছের লতা দেখে বাহুর সাথে তুলনা করেন না, আপনি কোনো ফ্রেন্ডের বাহু দেখে লতার সাথে তুলনা করেন। তার মানে এখানে বাহুর তুলনা করা হচ্ছে, সো ব্যাস বাক্যে বাহু আগে বসবে। তার মানে বাহু লতার ন্যায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? বাহু লতার ন্যায়। ওকে ফাইন। মুখচন্দ্র, এইখানে কি হবে? মুখচন্দ্র বা চাঁদমুখ, আমি দুইটাকে একই জিনিস চিন্তা করি, মানে দুইটা একই কথা, জাস্ট শব্দের শ্রুতি মধুরতার কারণে একবার মুখচন্দ্র বলা হয়েছে, একবার চাঁদমুখ বলা হয়েছে। এখন চাঁদমুখী ধরে নেন, এটা সবচেয়ে বেশি মানে কমন, এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে। চাঁদমুখ জিনিসটাকে আপনি তুলনা করেন তো, আপনি চাঁদমুখ মানে চাঁদমুখী এখানে কার সাথে কার তুলনা করেন? আপনি কি আপনার প্রিয়জনের মুখটা দেখে বলেন, উফ তোমার মুখটা পুরো চাঁদের মতো? নাকি আপনি চাঁদ দেখে বলেন যে কি ব্যাপার, আজকের চাঁদটা পুরো তোমার মুখের মতো? কোনটা বলেন? আপনি কি চাঁদের তুলনা করেন মুখের সাথে, নাকি মুখের তুলনা করেন চাঁদের সাথে? কোনটা তুলনা করেন? আপনি মুখের তুলনা করতেছেন। আপনি কখনো বলেন না আজকের চাঁদটা পুরো তোমার মুখের মতো, আপনি এটা বলেন না। আপনি বলেন তোমার মুখটা পুরো চাঁদের মতো। আমি কি বুঝতে পারছি? তো তার মানে মুখের তুলনা করেন চাঁদের সাথে। তার মানে এখানে মুখ পরে থাকলেও মুখ ব্যাস বাক্যে কোথায় আসবে? আগে চলে আসবে। তার মানে ব্যাপারটা হবে হচ্ছে মুখ চাঁদের ন্যায়। আমি কি বুঝতে পারছি? এখানে ব্যাপারটা হচ্ছে কি বলেন? ব্যাপারটা হচ্ছে মুখ চাঁদের ন্যায়। এখানে ব্যাপারটা হচ্ছে মুখ চাঁদ এরকম হবে, মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায় এরকম হবে ব্যাপারটা। কনসেপ্টটা কি ক্লিয়ার? মুখ চাঁদের ন্যায়, এটা হচ্ছে মুখচন্দ্র বা চাঁদ মুখ।
আর মুখ চন্দ্র বলে মুখ চন্দ্রের ন্যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন অধর পল্লব। তা আপনি কি ঠোঁট দেখে তুলনা করতেছেন পাতার সাথে, না পাতা দেখে ঠোঁটের সাথে? আপনি ঠোঁটের তুলনা করতেছেন পাতার সাথে, দেখি তোর ঠোঁটটা অনেক চিকন পাতলা পাতার মতো, তার মানে এখানে অধর পল্লবের ন্যায়, কারণ অধরের তুলনা করতেছেন। যার তুলনা করবেন সে আগে, যার সাথে তুলনা করবেন সে পরে। সিংহ পুরুষ, বলেন আপনি কি সিংহ পুরুষের মধ্যে আপনি কার তুলনা করতেছেন? আপনি কি কোনো সিংহের তুলনা করেন যে ভাই এই সিংহটার গায়ে পুরুষের মতো শক্তি? আপনি কি কোনো সিংহ পুরুষ দিয়ে কোনো সিংহের তুলনা করতেছেন যে এই সিংহের গায়ে পুরুষের মতো শক্তি? না, আপনি কোনো পুরুষকে তুলনা করতেছেন যে এই পুরুষের গায়ে সিংহের মতো শক্তি আছে, তার মানে পুরুষের তুলনা করতেছেন সিংহের সাথে। তার মানে কারেক্ট আনসার কি হবে? পুরুষ সিংহের ন্যায়। কথা বুঝতে পারছেন? কারেক্ট আনসার কি হবে বলেন? কারেক্ট আনসার হবে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। ওকে ফাইন। এরপর দেখেন নয়ন কমল। আপনি নয়ন মানে চোখ, কমল মানে পদ্মফুল, তাহলে চোখকে পদ্মফুলের সাথে তুলনা করেছেন না পদ্মফুলকে চোখের সাথে তুলনা করেছেন? আপনি কি বলতেছেন যে এই পদ্মফুলগুলো পুরো তোমার চোখের মতো, নাকি আপনি বলতেছেন তোমার চোখ দুটো পদ্মফুলের মতো? তোমার চোখ দুটো পদ্মফুলের মতো, এটা ঠিক আছে, তার মানে চোখের তুলনা করতেছেন পদ্মফুলের সাথে। তাহলে নয়ন কমলের ন্যায়, বজ্র কণ্ঠের মতো না কণ্ঠ বজ্রের মতো? বলেন আপনি কি বলেন, মানে বঙ্গবন্ধুর কণ্ঠটা বজ্রের মতো ছিল না বজ্রটা বঙ্গবন্ধুর কণ্ঠের মতো? কোনটা? কণ্ঠটা বজ্রের মতো, তার মানে কারেক্ট আনসার কি হবে? কণ্ঠ বজ্রের ন্যায়। ওকে, কারেক্ট আনসার কি হবে? কণ্ঠ বজ্রের ন্যায়, কণ্ঠ বজ্রের ন্যায়। ওকে, কণ্ঠ বজ্রের ন্যায়, কণ্ঠ বজ্রের ন্যায়। তারপর হচ্ছে মনে করেন কণ্ঠ বজ্রের ন্যায়, তারপর হচ্ছে মনে করেন আমি যদি বলি ফুল কুমারী। আপনি কি কখনো কোনো ফুল দেখে বলেন এই ফুলটা পুরো কুমারীর মতো পবিত্র? না। আপনি কোনো কুমারী মেয়ের সম্পর্কে বলতে পারেন যে এই কুমারী মেয়েটা ফুলের মতো পবিত্র? মানে ফুলটাকে আমরা কি বলি? আমরা পবিত্রতার মানে প্রতীক হিসেবে ধরি না? যেমন মনে করেন ওই যে বলে না নির্বাচনের সময় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ব্যাপারটা হচ্ছে ফুলের মতো পবিত্র। এখানে কুমারীর তুলনা করা হয়েছে কার সাথে? ফুলের সাথে। তাহলে ব্যাপারটা খেয়াল করেন, তাহলে কুমারী ফুলের ন্যায়, নট ফুল কুমারীর ন্যায়, না, কুমারী ফুলের ন্যায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে ব্যাস বাক্য কিভাবে আইডেন্টিফাই করবেন বুঝছেন? ব্যাস বাক্যে আপনি দেখতে হবে কার তুলনা করছেন, কার সাথে তুলনা করছেন। উপমিতর ক্ষেত্রে, উপমানের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। উপমান যদি হয় তাহলে ব্যাস বাক্যের মাঝখানে একটা ন্যায় বসে দিবেন, কাহিনী খালাস। কিন্তু যদি উপমিত হয় তাহলে ন্যায় শেষে বসবে, এটাতে একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে দেখতে হবে কার তুলনা করা হচ্ছে, কার সাথে তুলনা করা হচ্ছে। কার যার তুলনা করবে সে আগে, আর যার সাথে তুলনা করবে সে পরে। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত কি একদম ক্লিয়ার, পুরোপুরি বুঝছেন? রফিক ভাই বলছে একদম ম্যাজিকের মতন বুঝলাম। আচ্ছা গুড। ওকে, বাকিরা সবাই কি বুঝছেন? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। একজন বলছে স্যার ফুটা ফাটা, এটা কি উপমান নাকি? এটা কি উপমান নাকি উপমিত? ওকে, একজন বলছে স্যার ফুটা ফাটা, এটা কি উপমান নাকি উপমিত? ওকে, প্রথম কথা হচ্ছে ফুটা এটা নাউন, ছিদ্র, ফুটা এটা নাউন। আর ফাটা এটা আসলে নাউন হয় না, এটা এটা আসলে ফাটা দ্বারা বোঝাচ্ছে মানে ফেটে গেছে এরকম কিছু বোঝায়, অ্যাডজেক্টিভ হবে, তাই না? ফাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো তার মানে ফুটা ফাটা যদি ব্যাপারটা এরকম হয় তাহলে সেক্ষেত্রে ফুটা বা ফাটা এক্ষেত্রে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, যেহেতু এই সূত্র আছে, সুতরাং উপমান বলাটাই উত্তম, উপমান বলাটা উত্তম। আচ্ছা এক মিনিট, একটু লাইন থাকেন, একটু লাইনে থাকেন। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে ফুটা ফাটা, এক্ষেত্রে যদি আপনি বলতেই চান তাহলে এক্ষেত্রে ফুটা ফাটা ওই যে ফুটার ন্যায় ফাটা মানে হচ্ছে ছিদ্র ছিদ্র হয়ে ফেটে গেছে এরকম বলাটা মানে উত্তম। আচ্ছা স্যার, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম সেই জিনিসগুলো আপনাদের সবার ক্লিয়ার হয়েছে, সবাই মতামত জানিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, এই পর্যন্ত যতক্ষণ যা আলোচনা করেছি সেগুলো মতামত দিয়েছেন, ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। পরের পয়েন্টে আসি, আসেন। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে উপমান এবং উপমিত ব্যাস বাক্য ছাড়া কিভাবে নির্ণয় করতে হয়, এবং ব্যাস বাক্য তারপরে যদি পরীক্ষা আসে তাহলে কিভাবে আমরা পারবো, এ পর্যন্ত দেখলাম। এবার আমরা দেখবো রূপক কর্মধারায়।
এবার আমরা দেখবো কি বলেন, এবার আমরা দেখবো রূপক কর্মধারায়, রূপক কর্মধারায়। আচ্ছা, 4 কিন্তু এখন একটা প্রবলেম আছে, শেষ করি, মানে রূপক কর্মধারা শেষ করি তারপরে বলবো। আচ্ছা, রূপক কর্মধারের ব্যাপারটা কি? রূপক কর্মধারের ব্যাপারটা একটু বলি, শুনেন। আচ্ছা, রূপক কর্মধারের ব্যাপারটা হচ্ছে, দেখেন, রূপক কর্মধারায় আপনারা যেভাবে শিখছেন সেটা হচ্ছে ভেষবাক্যের মাঝখানে একটা রূপ থাকবে, সেটা হচ্ছে রূপক কর্মধারায়। ফালতু সিস্টেম। কেন ফালতু সিস্টেম? আপনি নিজেই চিন্তা করেন ভাই, ভেষবাক্যের মাঝখানে রূপ থাকলে রূপক কর্মধারায়, ব্যাপারটা যদি আসলে এমনই হইতো যে ভেষবাক্যের মাঝখানে রূপ থাকলেই তা রূপক কর্মধারায়, তাহলে খেয়াল করেন, ভেষবাক্যের মাঝখানে রূপ থাকলে তো রূপক কর্মধারায়। এখন তাহলে আলটিমেটলি দেখেন, আমি কয়েকটা ওয়ার্ড দিই একটু। বিষাদ সিন্ধু, আমি আপনাকে একটা ওয়ার্ড আগে দিয়ে একটু বুঝাই যে বিষাদ সিন্ধু এটা কোন সমাস। এখন বিষাদ সিন্ধু আপনি যদি এটার ব্যাসবাক্য করেন তাহলে কি হবে? এটার ব্যাসবাক্য করলে হবে হচ্ছে বিষাদ রূপ সিন্ধু। ব্যাসবাক্য করলে কি হবে? বিষাদ রূপ সিন্ধু। এই জন্য এটাকে আপনি বলতেছেন রূপক কর্মধারায়। এখন আমার কথা হচ্ছে, আমি এটার ব্যাসবাক্য জানি না, আমি এটার ব্যাসবাক্য জানি না। এখন পরীক্ষার হলে আমি যদি এটার ব্যাসবাক্য করি বিষাদ ও সিন্ধু, তাহলে কি হয়ে যাবে বলেন তো? বিষাদ ও সিন্ধু বললে তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে দ্বন্দ্ব। যদি বলি বিষাদের সিন্ধু, তখন কি হয়ে যাবে? যদি বলি বিষাদের সিন্ধু, তখন হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যদি বলি বিষাদের ন্যায় সিন্ধু, যদি বলি বিষাদের ন্যায় সিন্ধু, তার মানে কি? মাত্র পড়লাম ন্যায় মাঝে আছে, তার মানে উপমান কর্মধারয় সমাস। যদি বলি বিষাদ সিন্ধুর ন্যায়, যদি বলি বিষাদ সিন্ধুর ন্যায়, তার মানে কি? ন্যায় শেষে আছে, তার মানে কি? ন্যায় শেষে আছে, সো উপমিত কর্মধারয় সমাস। বিষাদ সিন্ধুর ন্যায়, সো উপমিত কর্মধারয় সমাস। আবার যদি বলি যাহাই বিষাদ তাহাই সিন্ধু, যদি বলি যাহাই বিষাদ তাহাই সিন্ধু, যাহাই বিষাদ বিষাদ তাহাই সিন্ধু, তাহাই সিন্ধু, তার মানে কি? তার মানে হচ্ছে সাধারণ কর্মধারায়। এখন কথা হচ্ছে, দেখেন, এক বিষাদ সিন্ধুর আমি 6 ভাবে ব্যাসবাক্য করছি, এক বিষাদ সিন্ধুর আমি 6 ভাবে ব্যাসবাক্য করছি। এক এক ভাবের ব্যাসবাক্যে এক এক রকম নাম আসবে। বিষাদ রূপ সিন্ধু এটা রূপক কর্মধারায়, বিষাদ সিন্ধু এটা দ্বন্দ্ব, বিষাদের সিন্ধু ষষ্ঠী তৎপুরুষ সমাস, বিষাদের ন্যায় সিন্ধু উপমান, বিষাদ সিন্ধুর ন্যায় উপমিত, যাহাই বিষাদ তাহাই সিন্ধু সাধারণ কর্মধারায়। প্রশ্ন হচ্ছে, আপনাকে যদি বলা হয় যে বিষাদ সিন্ধুর কোন সমাস, আপনি কেন শুধুমাত্র রূপক কর্মধারাই বলবেন? কারণ ঠাডা মুখস্থ, আর কোনো কারণ নাই আপনার কাছে। স্যার আমি এটা ঠাডা মুখস্থ পারি, ছোটবেলার থেকে ঠাডা মুখস্থ করছি, এই কারণে। ব্যাপারটা আসলে এটাই সমস্যা, যে ঠাডা মুখস্থ করি আমরা। সমাজটা আসলে ঠাডা মুখস্থ করার জিনিস না, সমাজটা বোঝার জিনিস। ওকে, এখন বিষাদ রূপ সিন্ধু, তাহলে আমরা কিভাবে বুঝবো যে রূপক কর্মধারয় হবে? কিভাবে বুঝবো যে এটা আমাদের আহ বিষাদ রূপ সিন্ধু ইয়া হবে না? এটা কি বলে? কিভাবে বুঝবো যে এটা রূপক কর্মধারয় হবে? কিভাবে বুঝবো যে এটা আমাদের রূপক কর্মধারয় ছাড়া অন্য কোনো কিছু হবে না? চলেন আমরা একটু দেখি, আসেন। ব্যাপারটা হচ্ছে, সমস্ত পদের দুটি অংশের মধ্যে একটা অভিন্নতা কল্পনা করা হবে। কি কল্পনা করা হবে? সমস্ত পদের দুটি অংশের মধ্যে, সমস্ত পদের দুটি অংশের মধ্যে, দুটি অংশের মধ্যে, সমস্ত পদের দুটি অংশের মধ্যে অভিন্নতা কল্পনা করা হবে। সমস্ত পদের দুটি অংশের মধ্যে অভিন্নতা কল্পনা করা হবে, অভিন্নতা কল্পনা করা হবে। সমস্ত পদের দুটি অংশের মধ্যে অভিন্নতা কল্পনা করা হবে, ঠিক আছে? সো সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি অভিন্নতা কল্পনা করা হয়, তাহলে সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি অভিন্নতা কল্পনা করা হয়, তাহলে সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে সমস্ত পদের দুটি অংশের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে সেটা রূপক কর্মধারয় সমাস হবে, সেটা আমরা বুঝলাম। সেটা আমরা বুঝলাম যে সমস্ত পদের দুটি অংশের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে সেটা রূপক কর্মধারয় সমাস। কিন্তু এখানে প্যাচটা কোথায়? প্যাচটা হচ্ছে যে আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আরো ক্লিয়ার হবো। আমরা কিছু উদাহরণ দেখি, আরো ক্লিয়ার হবো। যেমন মনে করেন আমি বললাম এই যে বিষাদ সিন্ধু, এই দেখেন বিষাদ সিন্ধু, এই যে একটু খেয়াল করেন বিষাদ সিন্ধু। এখন কেন এটাকে বিষাদ আর সিন্ধু, মানে বিষাদ মানে দুঃখ আর সিন্ধু মানে সাগর, তার মানে দুঃখটা কিসের মতো বলেন? দুঃখটা সাগরের মতো, মানে এর কোনো শেষ নাই, এর কোনো শেষ নাই। মানে সাগরের যেমন কোনো কিনারা নাই, মানে কিনারা নাই বলতে হচ্ছে মানে আপাত দৃষ্টিতে নাই। আপাত দৃষ্টিতে সাগরের কি কোনো শেষ সীমানা আছে? আপনি দেখতে পারেন সাগরের শেষ সীমানা? এক প্রান্তে আপনি দাঁড়িয়ে আছেন, বাট এটার শেষ সীমানা কোথায়? এটা কি আপনি দেখতে পারেন? পারেন না। ব্যাপারটা হচ্ছে বিষাদটা হচ্ছে কি সিন্ধুর মতো, কোনো শেষ নাই, আছেই। এরকম দেখেন, আমি যদি বলি শোকানল, তাহলে শোকটা হচ্ছে কি অনলের মতো। শোকটা হচ্ছে কি বলেন? অনলের মতো। অনল মানে আগুন, আগুন ছারখার করে দেয়। শোকটা হচ্ছে কি, শোক বা দুঃখ এটা হচ্ছে কি সবকিছুকে ছারখার করে দেয় জ্বালিয়ে পুড়িয়ে। তো শোকানল এটাও কি, এটা হচ্ছে
এটাও কি বোঝায়? ওই রূপক কর্মধারয়। এরকম আমি যদি বলি প্রাণ পাখি, তাহলে প্রাণটা হচ্ছে কিসের মতো বলেন? পাখির মতো। পাখি যেমন আলটিমেটলি মনে করেন মানে বসে আছে, যে কোনো সময় উড়ে যেতে পারে। প্রাণটাও কিন্তু কি বসে আছে বা এখন আছে, যে কোনো সময় উড়ে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নাই। প্রাণ কি আপনার যাওয়ার আগে অনুমতি নিয়ে যাবে? পাখি কি যাওয়ার আগে আপনার কাছে অনুমতি নিয়ে যায়? তাহলে প্রাণও কি যাওয়ার আগে আপনার কাছে অনুমতি নিয়ে যাবে না? এরকম মনে করেন আমি যদি বলি বিষাদ সিন্ধু, শোকানল, প্রাণ পাখি, যদি বলি জ্ঞান সিন্ধু, তার মানে জ্ঞানটা কিসের মতো বলেন? জ্ঞানটা হচ্ছে সিন্ধুর মতো বা বিদ্যাসাগর। জ্ঞান সিন্ধু বা বিদ্যাসাগর, ঠিক আছে? তাহলে এই যে দেখেন জ্ঞান সিন্ধু বা বিদ্যাসাগর বললাম, তাহলে জ্ঞান বা বিদ্যা এটা হচ্ছে সিন্ধু বা সাগরের মতো, মানে এটার কোনো শেষ নাই। কথা বুঝতে পারছেন? জ্ঞান বা সিন্ধু এটা হচ্ছে সাগরের মতো, এটার কোনো শেষ নাই। থ্যাংক ইউ। ক্লাস করার মাঝখানে বাসায় বসে বসে ক্লাস নিলে একটা সুবিধা, বুঝতে পারছেন? মাঝে মাঝে দেখা যায় যে হঠাৎ করে খাবার চলে আসে। থ্যাংক ইউ। ওকে, তাহলে বিষাদ সিন্ধু, শোকানল, প্রাণ পাখি, জ্ঞান সিন্ধু, বিদ্যাসাগর। দেখেন বিদ্যাটা সাগরের মতো, কোনো শেষ নাই। কথা বুঝতে পারছেন? বিদ্যাটা কি সাগরের মতো, কোনো শেষ নাই। এরকম আর কি হচ্ছে, যেমন মনে করেন আমি যদি বলি বিদ্যাসাগর, প্রাণ পাখি, জ্ঞান সিন্ধু, শোকানল, আমি যদি বলি দেখেন জ্ঞান সিন্ধু, তারপর হচ্ছে মন মাঝি। ঠিক আছে, তাহলে দেখেন মন মাঝি খুব কমন ইম্পর্টেন্ট। মন মাঝি, তাহলে মনটা হচ্ছে কিসের মতো? মাঝির মতো। হ্যাঁ, মনটা হচ্ছে কিসের মতো বলেন? মাঝির মতো। আলটিমেটলি এগুলো সব কি বলেন? এগুলো সব হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখন এখানে একটা কথা আছে, এগুলো সব হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এগুলো সব কিসের মতো বলেন? রূপক কর্মধারয় সমাস। এখানে এখানে একটা প্যাচ আছে, প্যাচটা কি খেয়াল করেন। প্যাচটা হচ্ছে সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি অভিন্নতা কল্পনা করা হয়। এখন প্যাচটা হচ্ছে আপনারা অনেক টিচারের কাছে হয়তো এরকম পড়ে থাকবেন বা অনেক সময় শুনে থাকবেন এরকম, যে যে সমস্ত ওদের প্রথম অংশটা অদৃশ্যমান হবে, পর অংশটা দৃশ্যমান হবে। যেমন এই যে বিষাদ দেখা যায় না, সিন্ধু মানে দেখা যায়, তাহলে রূপক কর্মধারয়। যদি বলি শোকানল, শোক দেখা যায় না, অনল দেখা যায়, প্রাণ পাখি প্রাণ দেখা যায় না, পাখি দেখা যায়, জ্ঞান সিন্ধু জ্ঞান দেখা যায় না, সিন্ধু মানে সাগর দেখা যায়, বিদ্যা দেখা যায় না, সাগর দেখা যায়, মন দেখা যায় না, মাঝি দেখা যায়। সো অনেক বইতে এরকম টেকনিক পড়ে থাকবেন, অনেক টিচারও অনেক সময় এরকম টেকনিক পড়ায় যে প্রথম অংশ অদৃশ্যমান। রূপক কর্মধারয় সমাসের প্রথম অংশ কি বলেন? প্রথম অংশ হচ্ছে অদৃশ্যমান, অদৃশ্যমান, এবং পরের অংশ হচ্ছে দৃশ্যমান। এবং পরের অংশ কি বলেন? দ্বিতীয় অংশ দৃশ্যমান। দ্বিতীয় অংশ, প্রথম অংশ অদৃশ্যমান, পরের অংশ দ্বিতীয় অংশ দৃশ্যমান, সেটা রূপক কর্মধারয় সমাস। এটা অনেক টিচাররা পড়ায়। প্রথম অংশ অদৃশ্যমান, পরের অংশ দৃশ্যমান, সেটাকে রূপক কর্মধারয় সমাস বলে। এবং জিনিসটা যে আসলে ভুল, তাহলে এবার আসেন, তাহলে ব্যাপারটা হচ্ছে প্রথম অংশ অদৃশ্যমান এবং দ্বিতীয় অংশ দৃশ্যমান, এই জিনিসটা আসলে ভুল। ব্যাপারটা এরকম না, এটা রাইট, এটা ঠিক আছে, এটা ভুল না। কিন্তু প্রথম অংশ অদৃশ্যমান, দ্বিতীয় অংশ দৃশ্যমান, এটা ঠিক আছে, রাইট, এটা ভুল না, কিন্তু এটা পারফেক্ট না। এটা পারফেক্ট না। যদি এটাই হইতো তাহলে আমি ভাই এত কিছু আপনাকে পড়াইতাম না, যে সমস্ত পদের দুটি অংশের মধ্যে অভিন্নতা কল্পনা করা হবে, আমি এগুলো আপনাকে পড়াইতাম না। আমি ডিরেক্ট বলতাম যে প্রথম অংশ অদৃশ্যমান, পরের অংশ দৃশ্যমান, দ্যাটস ইট, রূপক কর্মধারয় সমাস, শেষ। কিন্তু আমি এভাবে পড়াই নাই কেন? আপনাকে বুঝতে হবে যে রূপক কর্মধারয় সমাসের আসলে এইটা মূল বিষয় না। হ্যাঁ, এটা অনেক সময় মিলে যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটা মিলে যায় যে প্রথম অংশ অদৃশ্যমান, দ্বিতীয় অংশ দৃশ্যমান, কিন্তু সবসময় যে জিনিসটা মিলবে তা কিন্তু না। যেমন দেখেন আমি যদি বলি প্রেম ডোর, তাহলে প্রেম দেখা যায় না, আর ডোর মানে বন্ধন, এটাও দেখা যায় না। তার মানে দুই অদৃশ্যমান, এটাও কিন্তু রূপক কর্মধারয়। দুই অদৃশ্যমান, এটা রূপক কর্মধারয়। এবার আসেন, যদি বলি দেহ তত্ত্ব, তাহলে এখানে কিন্তু দেহ এটা দেখা যায়, তত্ত্ব এটা দেখা যায় না, তার মানে প্রথম যায় না। আবার দেখেন যদি বলি দেহ ঘড়ি, এক্ষেত্রে আবার দেহ দেখা যায়, ঘড়িও দেখা যায়, দুই দেখা যায়। তার মানে আলটিমেটলি দেখেন রূপক কর্মধারয়ের যে মেইন থিমটা ছিল যে প্রথম অংশ অদৃশ্যমান, পরের অংশ দৃশ্যমান, ওই থিমটা কিন্তু এই উদাহরণগুলোর প্রত্যেকটাতে আলাদা আলাদা নতুন ভাব প্রকাশ পাইছে। এখানে দুইটা অংশই অদৃশ্যমান, এখানে দুইটা অংশই দৃশ্যমান, আর এখানে একটা দৃশ্যমান একটা অদৃশ্যমান। কিন্তু রুলস অনুযায়ী হওয়ার কথা ছিল প্রথমটা অদৃশ্যমান আর পরেরটা দৃশ্যমান, কিন্তু এখানে আছে প্রথমটা দৃশ্যমান, পরেরটা অদৃশ্যমান। সেই কারণে দুইটা বিষয় যে সবসময় মানে রূপক কর্মধারয়ের সেন্সটা যে সবসময় এটা মিলবে, যে
এই সেন্সটা যে মিলবে, যেটা শেষে থাকে সেটা হচ্ছে মানে প্রথম অংশ অদৃশ্যমান হইলে আর পর অংশ দৃশ্যমান হলে রূপক কর্ম ধারা, এটা ব্যাপারটা এইভাবে শিখবো না আমরা। তাহলে আমরা কিভাবে শিখবো বলতেছিলাম, আমরা শিখবো হচ্ছে সমস্ত পদের দুটি অংশের মধ্যে অভিন্নতা কল্পনা করা হবে। সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি অভিন্নতা কল্পনা করা হয় সেটা হচ্ছে রূপক কর্মধারয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি অভিন্নতা কল্পনা করা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রূপক কর্মধারয়। আচ্ছা, সমস্ত পদের দুটি অংশের মধ্যে অভিন্নতা কল্পনা করবে সেটা হচ্ছে রূপক কর্মধারয়। এখন দেখেন, এখন অভিন্নতা কল্পনার জিনিসটা কি আমি একটু সেটা বুঝাই। অভিন্নতা কল্পনা দ্বারা কি বুঝাইছি একটু চিন্তা করেন। এই যে বললাম, এই যে চিন্তা করেন এখানে যে বললাম যে মন মাঝি বা প্রাণ পাখি বা শোকানল, আপনি যেটাই নেন, মনে করেন মন মাঝি এটাই নিলাম। তো মন মাঝি, আপনি একটু চিন্তা করেন তো কেন মন মাঝি বললাম? এত আপডেট মানে এত আধুনিক যুগে এসেও মনটাকে আমি তুলনায় যেহেতু করবো, তাহলে মাঝির সাথেই কেন তুলনা করলাম? আমি মনকে যেহেতু তুলনায় করবো, তাহলে মনকে কেন আমি মানে আরো আপডেট কিছু মনে করেন যে ড্রাইভার বা পাইলট এগুলোর সাথে তুলনা করলাম না? আমি কেন ওই মন ড্রাইভার বা মন পাইলট এটা না বলে কেন মন মাঝি বললাম বলেন? তার একটা অদৃশ্য একটা দৃশ্য, মানে এটা কি মনে রাখলে হবে? উত্তর হচ্ছে না, এটা হবে না। একটু ভাবেন, মনটাকে কেন মাঝির সাথে তুলনা করলাম? ভাবেন ভাবেন, একটু চিন্তা করেন যে মনকে কেন আমি মাঝির সাথে তুলনা করলাম। দেখছেন, অভিন্ন কল্পনা। ওকে, আমি বলি ব্যাপারটা হচ্ছে, কি বলছেন? দেহ, দেহ নাউন ঘুরিও নাউন। ও দেহ ঘুরির ন্যায় হলো না কেন? হম, আচ্ছা যাচ্ছি যাচ্ছি। ওকে ফাইন। এখন দেখেন, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে সিম্পল ইস্যু। সিম্পল ইস্যুটা কি দেখেন, মন মাঝি, ব্যাপারটা হচ্ছে মন মাঝি, এটাকে আপনি মনটাকে কেন মাঝির সাথে তুলনা করছেন? দুইটার মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে। এখন দেখেন, আপনি কিন্তু মন ড্রাইভারও বলতে পারতেন, মন পাইলটও বলতে পারতেন। প্রথম কথা হচ্ছে ভাই, মন ড্রাইভার বা মন পাইলট বলা যাবে না, কারণ মন একটা বাংলা শব্দ, ড্রাইভার বা পাইলট ইংরেজি শব্দ, বাংলা শব্দের সাথে ইংরেজি শব্দের সমাস হয় না। এখন সেই লজিকে যদি যাই, তাহলে আপনি বলতে পারেন ঠিক আছে ভাই, তাহলে মন চালক এটাও তো বলতে পারতাম। আমি মন চালক কেন বললাম না? আসলে ব্যাপারটা হচ্ছে, ড্রাইভার বলেন বা পাইলট বলেন, সবাইকে একটা নির্দিষ্ট গতিপথ মেনটেন করতে হয়। মনে করেন এই পাশে একটা ইউটার্ন আছে, এই পাশে একটা ইউটার্ন আছে, এটা হচ্ছে মানে আপওয়ার্ড রোড, এটা হচ্ছে আপওয়ার্ড রোড, আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড রোড। ধরেন এটা হচ্ছে আপওয়ার্ড রোড, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডাউনওয়ার্ড রোড। ঠিক আছে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড রোড। এই পাশে হচ্ছে গাড়িগুলো এদিক থেকে আসতেছে আর এদিক থেকে হচ্ছে যাচ্ছে। আর এই পাশে হচ্ছে এখানে একটা ইউটার্ন আছে, এখানে একটা ইউটার্ন আছে। মানে আপনি এখানে আছেন, আপনি এখানে আছেন, এখানে স্ট্যান্ড বাই আছেন উইথ এ বাইক, আপনি একটা বাইক সহ এখানে দাঁড়িয়ে আছেন। আপনার লক্ষ্য হচ্ছে এখানে যাওয়া, এই যে এখানে যাওয়া। ঠিক আছে, এখন আপনার জন্য কোন জায়গাটা, এটা এটা হচ্ছে আপনার লক্ষ্য। এখন আপনার জন্য কোন দিকটা সহজ বলেন তো? আপনার জন্য কি এই পথটা সহজ না? আপনার জন্য কি এই পথটা সহজ, নাকি আপনার জন্য কি কি কালি নিলাম এটা? ওকে, আপনার জন্য কি এই পথটা সহজ, নাকি আপনার জন্য এই ঘুরে আসা পথটা সহজ? কোনটা সহজ? নিচেরটা সহজ না? নিচেরটা সহজ, কিন্তু আপনি কি নিচেরটা মানতে পারবেন? নিচেরটা অনুসারে যাইতে পারবেন? পারবেন না। কারণ এখানে আপনি যদি এদিকে যান, তো সব গাড়ি যাইতেছে এদিকে, আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন শিওর। আর কোন রকম আবার যদি এই পর্যন্ত যাইতে পারেন, তাহলে মামলা খাবেন শিওর। সো তার মানে কি, তার মানে হচ্ছে এই গতিপথ আপনি মেনটেন করতে পারবেন না, আপনাকে ঘুরে আসতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে, মাঝিকে একটা, সরি নদীকে, ড্রাইভারকে কি করতে হয়? একটা নির্দিষ্ট গতিপথ মেনটেন করতে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ, মনে করেন এটা পৃথিবী, ধরেন এটা পৃথিবী,
তো পৃথিবীর এই জায়গাটাতে হচ্ছে বিডি বাংলাদেশ, এইখানে হচ্ছে ধরেন ইউএসএ, আর এখানে হচ্ছে ধরেন সৌদি আরব। ঠিক আছে, ওকে ফাইন। এখন আপনি বাংলাদেশ থেকে যাবেন সৌদি আরব, তো আপনি এই জন্য সৌদি আরবে যাওয়ার জন্য আপনি রওনা দিচ্ছেন ইউএস এর দিকে, এদিকে রওনা দিচ্ছেন, তাহলে আলটিমেটলি আপনি কখনো সৌদি আরবে পৌঁছতে পারবেন? এখন উত্তর হচ্ছে অবশ্যই পারবেন, কারণ পৃথিবী যেহেতু গোল, আপনি ঘুরে এসে তারপরে সৌদি আরবে ঠিকই পৌঁছতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এইভাবে কোনো ছাগল আসবে না, ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে? এভাবে কোনো পাইলট বা কোনো ছাগল এত ঘুরে আসবে না। সে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে হলে সৌদি আরবের দিকে রওনা দিবে, ইউএসএ দিকে রওনা দিবে না। তার মানে ব্যাপারটা হচ্ছে সে কি বলেন, মানে আলটিমেটলি তাকেও নির্দিষ্ট একটা গতিপথ মেনটেন করতে হয় পাইলটকে। কিন্তু মাঝির ক্ষেত্রে মনে করেন এটা হচ্ছে মাঝি, মাঝি এখানে আছে, তার এখানে অবস্থান আছে, তার গন্তব্যস্থল এখানে। মাঝির যদি মন চায় সে এখান থেকে এখানে যাবে, সে এইভাবে যেতে পারে। তার যদি মন চায় সে ঘুরে 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 এভাবে যেতে পারে। তার যদি মন চায় সে এভাবে রওনা দিবে, বাতাস ধাক্কা দিয়া ভাটির টানে এভাবে নিয়ে আসছে, অথবা সে এভাবে রওনা দিছে, বাতাস মনে করেন জোয়ারের টানে ভাষা এভাবে নিয়ে আসছে। অথবা এমন হইতে পারে সে এখানে নামাবে নিয়ত করছিল, কিন্তু এখন যাইতে যেতে তার থামছে নৌকা এখানে, এখানেই নামাই দিছে তারে। সমস্যা কোথায়? পুরা নদীর যেখানে মন চায় সেখানে নামাই দিতে পারে। তো ব্যাপারটা হচ্ছে মাঝির ক্ষেত্রে এই ধরনের কোনো মানে ধরাবাঁধা নিয়ম নাই, গতিপথ নাই ধরাবাঁধা। তো এই জন্য মনটাকে তুলনা করা হয়েছে কার সাথে বলেন? মাঝির সাথে। আমার মনটা মাঝির মতো, যখন যেখানে খুশি চলে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার মন ড্রাইভারের মতো না যে রুলস মেনটেন করে যাইতে হবে। মনে করেন আমি সেন্ট পার্টিনে গেছি আগে, এখন সেন্ট পার্টিনে আরেকবার আমি কল্পনায় যাওয়ার জন্য আমার কি চিন্তা করতে হবে? যাই আমি আগে সায়দাবাদে যাই, বাসের টিকিট কাটি, তারপর 12 ঘন্টা ওয়েট করি, রাত্রেবেলা জার্নি করি, তারপর যাবো সেন্ট মার্টিন। ব্যাপারটা কি এরকম? নাকি আপনি ইনস্ট্যান্ট চিন্তা করতেছেন আমি সেন্ট মার্টিনে গেলাম, গিয়ে ওখানে দাঁড়াইলাম, ওখানে থাকলাম, কত দিনগুলো মিস করতেছি? তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি মাঝির মতো যেখানে খুশি সেখানে যেতে পারতেছেন, ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ নির্দিষ্ট কোনো গতিপথ নাই। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন এরকম একটা অভিন্নতা মানে কল্পনা করা হয়। এই জিনিসটাই হচ্ছে রূপক কর্মধারয়ের মেইন জিনিস। এই যে খেয়াল করেন, এই যে বলা হয়েছে এখানে বিষাদ সিন্ধু, মানে বিষাদটা কি? সিন্ধুর মতো, বিষাদটা হচ্ছে সাগরের মতো। এই যে দেখেন বলা হয়েছে প্রাণ পাখি, প্রাণ পাখি, প্রাণটা কি? পাখির মতো। পাখি যে কোনো সময় উড়ে যেতে পারে, প্রাণ যে কোনো সময় উড়ে যেতে পারে, তার মানে প্রাণের সাথে পাখির একটা কি অভিন্নতা কল্পনা করা হয়েছে। এই যে জ্ঞান সিন্ধু, জ্ঞানটা সাগরের মতো, সিন্ধুর মতো, শেষ নাই। আপনি পড়বেন আরো আছে, আরো পড়বেন আরো আছে, আরো পড়বেন আরো আছে। যত পড়বেন তত নতুন জিনিস শিখবেন। এখনো নতুন নতুন অনেক কিছু নিয়ম আমি শিখি, তার মানে জানি, কারণ এখনো বুঝি। আজকে 14 বছর বাংলা পড়ানোর পরও এখনো নতুন যখন কোনো টেকনিক পড়ি, নতুন যখন কোনো টেকনিক শিখি, তখন মনে হয় যে না জানি আরো কত কিছু আছে জানার, শেষ নাই আসলে। আপনি মনে করেন মৃত্যুর আগ পর্যন্ত কোন একটা বিষয় আপনি শেষ হইতে পারবেন না, মানে শেষ করতে পারবেন না। এটা যত পড়বেন তত আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। কথা বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এরকম। বিদ্যাসাগর, বিদ্যাটা হচ্ছে কি সাগরের মতো, এর কোনো শেষ নাই। ওকে, দেন হচ্ছে কি মন মাঝি, শোকটা হচ্ছে অনলের মতো। এবার দেখেন এই যে এগুলোও কিন্তু এই সেন্সে মিলে যাবে। প্রেমটা হচ্ছে একটা বন্ধন, প্রেমটা হচ্ছে কি একটা বন্ধনের মতো, ঠিক আছে? অদৃশ্য বন্ধন। মানে দেখবেন ওই যে বলে না যে আমার মনটা আজকে খুব খারাপ, নিশ্চয়ই ওর কিছু হয়েছে। ওই যে একটা মুভি দেখেন নাই, মানে মুভি না, একটা ক্লিপস দেখেন নাই মাঝে মাঝে, ইয়াতে দেখা যায় যে মানে আহ আমার মন তো আমার কাছে নেই বাবা, আমার মন সুমনের কাছে। কয় তাহলে আমি সুমনকে মেরে ফেলবো। বাপে কয়, পরে মেয়ের বাপ বলতেছে সুমনকে মেরে ফেলবো। এখন মেয়ে উত্তর দিছে সুমনের মন তো সুমনের কাছে নেই মা, বাবা, সুমনের মন তো আমার কাছে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রেম ডোর, প্রেমের বন্ধনটা হচ্ছে কি অদৃশ্য। মানে ব্যাপারটা হচ্ছে ভালো লাগা কাজ করে, দুইজনের ভালো লাগলে একসাথে ভালো লাগা কাজ করে, খারাপ লাগলে একসাথে খারাপ লাগা কাজ করবে, যেটা একটা অনুভূতি কাজ করে, একটা টান কাজ করে, ব্যাপারটা হচ্ছে এরকম। আবার দেখেন দেহ তত্ত্ব, দেহটা হচ্ছে কি? দেহটা হচ্ছে মনে করেন সকল তত্ত্বের জনক। মানে এই যে বডি, বডি কিন্তু কি সকল প্রশ্নের সমাধান করার মতো একটা বিষয়। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, যারা মানে এই যে জ্যোতিষবিদ্যা, জ্যোতির্বিদ্যা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন, তারা কিন্তু দেহকে মনে করেন যে পৃথিবীর সমস্ত জ্ঞানের খনি। পৃথিবীর সমস্ত জ্ঞানের খনি কি? দেহ। বুঝতে পারছেন? মানে আলটিমেটলি দেহর মধ্যে কি আছে? সব ধরনের প্রশ্নের উত্তর আছে, সকল প্রশ্নের উত্তর আছে দেহর মধ্যে। সেই কারণে, কারণ আল্লাহর তৈরি সবচেয়ে উত্তম জিনিসটা কি? মানুষ, শরীর। তো মানুষের দেহটা কি? দেহটা হচ্ছে সকল জ্ঞানের উৎস, ব্যাপারটা হচ্ছে এরকম। তো দেহটা হচ্ছে কি তত্ত্বের, মানে দেহর তুলনা করা হয়েছে কার সাথে? তত্ত্বের সাথে। ওকে ফাইন। দেন দেহ ঘড়ি, দেহটা একটা ঘড়ির মতো, ঘড়ি চলতেছে 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 চলতেছে, হঠাৎ বন্ধ। দেহ চলতেছে 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 চলতেছে, হঠাৎ বন্ধ। আলটিমেটলি কোনো মানে দুইটারই কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই যে কখন বন্ধ হবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে, এই জন্য বলছি কি দুইটার মধ্যে একটা অভিন্নতা কল্পনা করা হয়, রূপক কল্পনা করা হয়, চিন্তা করা হয়। এই কারণে এটাকে বলে রূপক কর্ম ধরা হয়। এটা বাধ্যতামূলক না যে প্রথম অংশ অদৃশ্যমান সবসময় আর দ্বিতীয় অংশ দৃশ্যমান হবে, এইটা বাধ্যতামূলক না। কনসেপ্টটা কি ক্লিয়ার?
ওই এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? এটা একটু বলেন, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? রূপক কর্মধারয়ের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন? শুনেন, আজকে আমরা পড়বো কম কিন্তু আলোচনা কিন্তু বেশি, কারণ এগুলো কিন্তু ডিপলি নলেজ যদি আপনি না রাখেন, কোশ্চেন ঘুরাই দিলে আপনি ধরা খাবেন, কোশ্চেন ঘুরাই দিলে ধরা খাবেন। ক্লিয়ার? আচ্ছা জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে আমরা উপমিত কর্মধারয় পড়ে ফেলছি এবং রূপক কর্মধারয় পড়ে ফেলছি, এটা পড়ার পরে এখন এখানে একটা বিষয় আছে। বিষয় হচ্ছে এই যে রূপক কর্মধারয়ের যতগুলো পয়েন্ট আমরা পড়লাম, রূপক কর্মধারয়ের যতগুলো পয়েন্ট আমরা পড়লাম, সবগুলোতেই দেখতেছি, এই যে রূপক কর্মধারয়ের যতগুলো পয়েন্ট আমরা পড়লাম সবগুলোতেই দেখতেছি যে দুইটা অংশই নাউন। হ্যাঁ, দুইটা অংশই নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, শোক নাউন, অনল নাউন, প্রাণ নাউন, পাখিও নাউন। ঠিক আছে, তারপর হচ্ছে জ্ঞান নাউন, সিন্ধু নাউন, মানে দুইটাই নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, দুইটাই যদি নাউন হয় তাহলে এটা রূপক কর্মধারয় কেন হইলো, এটা কেন উপমিত কর্মধারয় হইলো না? উপমিত কর্মধারয় সমস্যা তো দুইটা নাউন, তাহলে উপমিত কর্মধারয় সমস্যা রূপক কর্মধারয় সমস্যার মধ্যে ডিফারেন্সটা কি? এই জায়গাটা হচ্ছে প্যাচ। কেন প্যাচ? এই যে চাঁদমুখ, এটাকে অনেক জায়গায় অনেক বইতে অনেক লেখকগণ রূপক কর্মধারয় বলেছেন, আবার অনেক লেখকগণ এটাকে উপমিত কর্মধারয় বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে আমরা এখানে কি করব? আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা এইবার আসেন, তাহলে রূপক কর্মধারয়ের জিনিসটা কি, এটা তো আমরা এখন রূপক কর্মধারয়ের ব্যাপারটা হচ্ছে এই কই গেল, এই যে রূপক কর্মধারয়ের যে ব্যাপারটা, ওয়েট, উপমান কর্মধারয় উপমিত কর্মধারয়ের বেশ বাক্য নির্ণয় এটা এখানে কেন? আচ্ছা, এটা তো উপরে বসবে, ওয়েট এক মিনিট। ওকে, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রূপক কর্মধারয়ের মধ্যে যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে হচ্ছে দেখেন, মন মাঝি বা হচ্ছে অন্যান্য যেগুলো আমরা আলোচনা করলাম, বিষাদ সিন্ধু, শোকানল, প্রাণ পাখি, জ্ঞান সিন্ধু, বিদ্যাসাগর, এটাও কিন্তু নাউন প্লাস নাউন আছে, উপমিতও কিন্তু নাউন প্লাস নাউন আছে। তাহলে দুইটার মধ্যে নাউন প্লাস নাউন থাকলে এই দুইটা কেন ভিন্ন হলো, বা এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? ঠিক আছে, যেমন বিদ্যাসাগরকে আমি কেন আহ মানে বিদ্যাসাগরের ন্যায় এরকম বলতে পারবো না? ওকে, কারণটা হচ্ছে এখানে কোনো তুলনা বুঝায় নাই। মনে রাখবেন, উপমান বা উপমিততে সবসময় কি বুঝায়? তুলনা বুঝায়। উপমান বা উপমিততে সবসময় কি বুঝায়? তুলনা বুঝায়। কিন্তু রূপক কর্মধারায় কি বুঝায়? রূপক কর্মধারায় বোঝা হচ্ছে অভিন্নতা, মানে এইটা মানেই ওইটা। মন মাঝি, এখানে কিন্তু মনের সাথে মাঝির তুলনা করা হয় নাই। ঠিক আছে, যে মনটা মাঝির চেয়ে বেশি পারে বা কম পারে, বা মনটা মাঝির মানে মানে মাঝির সাথে তুলনা করা হয়েছে এরকম না। এখানে বোঝানো হচ্ছে যে মনটা মাঝির মতো, মনটা মাঝির চেয়ে বেশি বা কম এরকম না, এখানে মনটা মাঝির মতো। দেখেন, ওইখানে কিন্তু একটা তুলনা ছিল যে ফুল কুমারীর মানে কুমারী ফুলের মতো। ঠিক আছে, মানে ফুলটাই যে কুমারী এরকম বোঝানো হয় নাই। ওখানে বলা হয়েছিল চাঁদটাই যে, মানে মুখটাই যে চাঁদ এরকম না, মুখটা চাঁদের মতো। কিন্তু এখানে বোঝাচ্ছি কি, আমরা এখানে বোঝাচ্ছি যে এটা মানেই ওইটা, মনটা মানেই আমার মাঝি, আমার মনটাই মাঝি, মন যেখানে খুশি সেখানে চলে যায়। ঠিক আছে, আমার বিষাদটাই দুঃখ, মানে আমার বিষাদটাই সিন্ধু, মানে সাগরের মতো, কোনো শেষ নাই। আমার প্রাণটাই পাখি, পাখি যেমন উড়ে চলে যায়, প্রাণটাও একদিন উড়ে চলে যাবে। বুঝতে পারছেন? আমার মনটাই মাঝি, মনটাই মাঝির মতো। তাহলে এখানে হচ্ছে দুইটা বিষয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়, আর ওখানে হচ্ছে দুইটা বিষয়ের মধ্যে কি করা হয়? তুলনা করা হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য দুইটা হচ্ছে রূপক কর্মধারা। এখন চাঁদমুখের যে সমস্যাটা, চাঁদমুখের যে সমস্যাটা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া চাঁদমুখ এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কিছু বইতে দেখা যায় চাঁদমুখ এটা দেওয়া আছে উপমান, সরি উপমিত। এটা কি কিছু কিছু বইতে দেওয়া আছে উপমিত, কিছু কিছু বইতে দেওয়া আছে রূপক। এখন আমরা কোনটা দেখাবো, উপমিত ভার্সেস রূপক, এই দুইটার মধ্যে আমরা কোনটা দেখাবো? এখন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশের প্রেক্ষাপটে উপমিত এর পক্ষে মনে করেন এটার ভ্যালুটা বেশি যায়, বা উপমিত দেওয়ার পক্ষে এটাকে বেশি পাওয়া যায়। বেশিরভাগ প্রখ্যাত ব্যাকরণবিদ যারা আছেন আপনাদের কাছে, যাদের কাছে আমার অন্বেষণ এবং ধ্রুব বইটা আছে, তারা দেখবেন যে সমাস অধ্যায়টা শেষ করার পরে, মানে পুরো সবকিছু নিয়ে আলোচনা করার পরে, যখন মূল ওই যে অনুশীলনী অংশ, এই অনুশীলনী অংশের আগে উপরে আমি একটা আলোচনা দিচ্ছি যে চাঁদমুখ, চন্দ্রমুখ বা মুখ চন্দ্র সমস্যা, সেখানে আমি ডিটেলস আলোচনা করছি বিষয়টা, সংক্ষেপটা আমি এখানে বলতেছি। ব্যাপারটা হচ্ছে উপমিত সমস্যা হিসেবে চাঁদমুখকে বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু যদি উপমিতটা অপশনে না থাকে, কিন্তু যদি অপশনে না থাকে, অপশনে উপমিত না থাকে, উপমিত না থাকে, উপমিত না থাকে, সেক্ষেত্রে রূপক দাগানো উত্তম, সেক্ষেত্রে রূপক দাগানো উত্তম, সেক্ষেত্রে রূপক দাগানো উত্তম। কনসেপ্টটা কি ক্লিয়ার? রূপক দাগানো উত্তম।
সেক্ষেত্রে রূপক দাগানো উত্তম। যদি অপশনে উপমিত না থাকে সেখানে রূপক দাগানো উত্তম। ওকে ফাইন। এখন তার মানে রূপকটা হচ্ছে কি, রূপকটা হচ্ছে মনে করেন যে 1 স্টার, ঠিক আছে, রূপকটা হচ্ছে 1 স্টার আর এটা উপমিতটা হচ্ছে 3 স্টার। যদি অপশন উপমিত না থাকে সেক্ষেত্রে রূপক দাগানো উত্তম। এখন এটা কেন বললাম, এই যে কিছুদিন আগে একটা ব্যাস বাক্য আসছিল, একটা পরীক্ষা আসছিল, এই যে নিবন্ধনের পরীক্ষা, তো শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা, এই পরীক্ষায় প্রশ্ন আসছিল যে চাঁদমুখের ব্যাস বাক্য কি, চাঁদমুখের ব্যাস বাক্য কি, ঠিক আছে, চাঁদমুখের ব্যাস বাক্য কি, কোন সমাস জানতে চায় নাই, বুঝছেন, চাঁদমুখের ব্যাস বাক্য কি। তো এখানে ছিল হচ্ছে চাঁদের ন্যায় মুখ, ওখানে ছিল চাঁদের ন্যায় মুখ, চাঁদের ন্যায় মুখ, দেন ছিল, দেন ছিল হচ্ছে দেন ছিল হচ্ছে চাঁদ মুখের ন্যায়, দেন ছিল হচ্ছে চাঁদ মুখের ন্যায়, চাঁদ মুখের ন্যায়, দেন ছিল হচ্ছে চাঁদ রূপ মুখ, দেন ছিল হচ্ছে চাঁদ রূপ মুখ, চাঁদ রূপ মুখ, আরেকটা জিনিস কি ছিল আমি ভুলে গেছি। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে চাঁদমুখ যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে উপমিত বলে প্রাথমিকভাবে ধরা হয়, তাহলে এটাকে আমি উপমিত যদি ধরি, এখন উপমিতর ব্যাস বাক্যে ন্যায় কোথায় বসে, শেষে বসে, কিন্তু ন্যায় শেষে বসলেও আমার তো এটা বুঝতে হবে যে ন্যায় শেষে বসে ঠিক আছে, কিন্তু আমার তো আগে কে বসবে, কার সাথে তুলনা করেছে আর কার তুলনা করেছে, এটা তো একটা দেখার বিষয়, তাই না। আমি তো মানে এখানে ন্যায় শেষে বসছে, এটা কিন্তু এইটা। এখন এটা যদি আপনি এটা রাইট বলতে পারবেন না এই কারণে, কারণ চাঁদ কখনো মুখের ন্যায় হতে পারে না, আপনি চাঁদের তুলনা মুখের সাথে দেন না, আপনি মুখের তুলনা দেন চাঁদের সাথে। আপনি বলতে পারেন যে তোমার মুখটা চাঁদের মতো, আপনি কখনো এটা বলতে পারেন না যে আজকের চাঁদটা তোমার মুখের মতো। তো তার মানে কি, এখানে মুখের তুলনা করা হচ্ছে চাঁদের সাথে, চাঁদের তুলনা মুখের সাথে না, কিন্তু এখানে বোঝাচ্ছে চাঁদের তুলনা করা হচ্ছে মুখের সাথে। সেখানে ন্যায় ঠিক আছে, কিন্তু মুখটা আগে বসবে, চাঁদটা পরে বসবে, তার মানে এই ব্যাস বাক্যটা হয় নাই, এটা হবে না। এখন তাহলে কি আছে, এখন উপমিত যেহেতু ব্যাস বাক্যটা হয় নাই, তার মানে কি চাঁদ রূপ মুখ এটাই ধরে নিতে হবে, রূপক হিসেবে ধরে নিতে হবে। তার মানে রূপক হিসেবে ধরে নিয়ে এটার ব্যাস বাক্য হবে চাঁদ রূপ মুখ, এবং এটাই আমার প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে। এই যে কিছুদিন আগে পরীক্ষায় প্রশ্ন আসছিল, এটা কথা বুঝতে পারছেন, বুঝছেন না বুঝেন নাই, সবাই ক্লিয়ার হয়েছেন আমাকে একটু জানান, সবাই কি পুরোপুরি ক্লিয়ার হয়েছেন আমাকে একটু জানান, একটু জানান। আচ্ছা, রফিক ভাই বলছে আমি ব্যাস বাক্যের ক্ষেত্রে অনেক প্রবলেমে ছিলাম স্যার, আজকে অনেক ক্লিয়ার হলাম, ধন্যবাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে রূপক কর্মধারার ব্যাপারটা কি আমরা ক্লিয়ার হলাম। ওকে ফাইন, তাহলে রূপক কর্মধারা পর্যন্ত আমাদের শেষ। এবার আসেন মধ্য পদলোপী, এবার আসেন মধ্য পদলোপী, মধ্য পদলোপী। ওকে, এখন মধ্য পদলোপী টোটাল সমস্যা হচ্ছে দুইটা, একটা আছে মধ্য পদলোপী কর্মধারা, একটা আছে মধ্য পদলোপী বহুব্রীহি। তাহলে আমি আগে একটু মধ্য পদলোপী, যেহেতু সমাস দুইটা, তাহলে দুইটার জন্য, সরি, যেহেতু মধ্যপদলোপী সমাস দুইটা, তাহলে দুইটার জন্য আমরা একটা পার্থক্যের ছক কেটে ফেলি, তাই না। যেহেতু মধ্যপদলোপী সমাস দুইটা, দুইটার জন্য আমরা কি করে ফেলবো, আমরা একটা পার্থক্যের ছক কেটে ফেলি। ওকে ফাইন, এবার আসেন আমরা একটা পার্থক্যের ছক কেটে ফেলি। হেডলাইন হচ্ছে মধ্যপদলোপী, এক পাশে লিখবেন কর্মধারায়, এক পাশে লিখবেন বহুব্রীহি, কর্মধারায় এক পাশে লিখবেন বহুব্রীহি। ওকে, হেডলাইন হচ্ছে দুইটা, এক পাশে লিখবেন কর্মধারায়, এক পাশে লিখবেন বহুব্রীহি। এখন আসেন
তাহলে কর্মধারায় কি আর বহুব্রীহি কি। এখন কর্মধারার এই ক্ষেত্রে আপনাকে যে ট্রিক্সটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যাসবাক্যের ঠিক মাঝের পদ লোপ পেলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। আর ব্যাসবাক্যের শেষের পদ লোপ পেলে তা ব্যাসবাক্যের ঠিক মাঝের পদ লোপ পেলে তা মধ্যপদলোপী কর্মধারায়, আর ব্যাসবাক্যের শেষের পদ লোপ পেলে তা মধ্যপদলোপী বহুব্রীহি। ঠিক আছে, লোপ পেলে তা মধ্যপদলোপী বহুব্রীহি। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন এইটা যদি বুঝে থাকেন, কথাটা বুঝেন, এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এখানে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে দুইটা উদাহরণ দিব, বেশি না, দুইটা উদাহরণ দিয়ে আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করবো যে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারায় আর ব্যাসবাক্যের শেষের পদ লোপ পেলে মধ্যপদলোপী বহুব্রীহি। আমরা দুটো উদাহরণ দিয়ে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। আসেন, যেমন আমি যদি বলি সিংহাসন, একটু খেয়াল করেন, সিংহাসনকে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি সিংহ চিহ্নিত আসন। তাহলে এবার দেখেন, এই যে বললাম সিংহ চিহ্নিত আসন, ব্যাসবাক্যের ঠিক মাঝের পদটা কিন্তু লোপ করে দিচ্ছি আমরা, ব্যাসবাক্যের মাঝের পদটা লোপ পাচ্ছে, তাহলে নাম কি, নাম মধ্যপদলোপী কর্মধারায়। আবার দেখেন ব্যাসবাক্যের যদি, আচ্ছা এরকম মধ্যপদলোপী কর্মধারা আর কি কি হতে পারে দেখেন, আমি যদি বলি গাড়ি বারান্দা, তার মানে গাড়ি রাখার বারান্দা, তাহলে গাড়ি রাখছি আর বারান্দা রাখছি, মাঝখানে সব বাদ, মধ্যপদলোপী কর্মধারা। যদি বলি আমি আকাশবাণী, তার মানে আকাশ পথে চালিত বাণী, আকাশ রাখছি আর বাণী রাখছি, মাঝখানে সব বাদ, মধ্যপদলোপী কর্মধারা। যদি বলি আমি চাল কুমড়া, চালে জন্মানো যে কুমড়া, চাল রাখছি আর কুমড়া রাখছি, মাঝখানে সব বাদ, মধ্যপদলোপী কর্মধারা। যদি বলি আমি মৌমাছি, তাহলে মৌ আশ্রিত যে মাছি, মৌ রাখছি আর মাছি রাখছি, মাঝখানে সব বাদ, মধ্যপদলোপী কর্মধারা। যদি বলি গোলাপ ফুল, গোলাপ নামের যে ফুল, গোলাপ রাখছি আর ফুল রাখছি, মাঝখানে সব বাদ, মধ্যপদলোপী কর্মধারা। মানে ব্যাসবাক্যের ঠিক মাঝের পদটা লোপ পেলে নাম মধ্যপদলোপী কর্মধারায়। ব্যাসবাক্যের ঠিক মাঝের পদটা লোপ পেলে নাম মধ্যপদলোপী কর্মধারায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, আর ব্যাসবাক্যে যদি শেষের পদ লোপ পায় তাহলে নাম হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। ব্যাসবাক্যের শেষের পদ লোপ পেলে মধ্যপদলোপী বহুব্রীহি। যেমন মনে করেন আমি যদি বলি গায়ে হলুদ, এখন গায়ে হলুদের ব্যাসবাক্য করলে কি হবে বলেন তো? গায়ে হলুদের ব্যাসবাক্য করলে হবে হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয়, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া যে অনুষ্ঠানে। এখন দেখেন এই যে গায়ে হলুদ, এই গায়ে হলুদের মধ্যে আমি কি করছি, প্রথম অংশটা রাখছি, শেষের পুরো অংশটা আমি বাদ দিয়ে দিছি। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে দেওয়া হয় যে অনুষ্ঠানে পুরো অংশটা বাদ দিয়ে দিছি। তাহলে এরকম আর কি হতে পারে, আমি যদি বলি মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মধ্যপদলোপী কর্মধারা, মধ্যপদলোপী বহুব্রীহি। আমি যদি বলি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, সো আমি ওই যে হাতে খড়ি প্রথম অংশটা রাখছি, বাকি সব বাদ দিয়ে দিছি। তাহলে ব্যাসবাক্যের প্রথম অংশটা যদি রাখি, শেষের অংশগুলো বাদ দিয়ে দিই, সেটা মধ্যপদলোপী বহুব্রীহি। আর ব্যাসবাক্যের মাঝখানের অংশগুলো যদি ঠিক বাদ দিয়ে দিই তাহলে মধ্যপদলোপী কর্মধারায়। এই পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ার। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার গত ক্লাসে এবং আজকেও আপনি পড়াইলেন যে গত ক্লাসে যা পড়াইলেন বা আজকের ক্লাসে যা পড়াইলেন, আপনি একটু আগে বুঝাইলেন যে ব্যাসবাক্য দিয়ে সমাস নির্ণয় করা যাবে না, পরীক্ষার হলে ব্যাসবাক্যের উপর ডিপেন্ড হওয়া যাবে না। এখন আবার আপনি বলতেছেন যে পরীক্ষার হলে ব্যাসবাক্যের উপর ডিপেন্ড না হয়ে আমি আগে এটা ব্যাসবাক্য করব, তারপরে দেখবো যে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পাইছে না শেষের পদ লোপ পাইছে। যদি মাঝের পদ লোপ পাই তাহলে মধ্যপদলোপী কর্মধারা, যদি শেষের পদ লোপ পাই তাহলে মধ্যপদলোপী বহুব্রীহি। এখন এইটা তো আমি বুঝবো কখন, মানে মাঝের পদ লোপ পাইছে না শেষের পদ লোপ পাইছে, এটা তো আমি বুঝবো ব্যাসবাক্য করার পরে। ব্যাসবাক্য করার আগে কি আমি বুঝতে পারবো? উত্তর হচ্ছে না, ব্যাসবাক্য করার আগে তো আমি বুঝতে পারবো না। তাইলে ভাই আমাকে তো ব্যাসবাক্য করতেই হচ্ছে, তাহলে ব্যাসবাক্যের উপর আমার তো ডিপেন্ডেন্ট হইতেই হচ্ছে। ওকে, এই প্রশ্নটা আপনার মনের মধ্যে থাকতে পারে। তো এইবার আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখেন, ব্যাপারটা হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার করার জন্য আমি আগে আপনাকে এই সিস্টেমটা শিখাইছি, বাট অ্যাকচুয়ালি ব্যাসবাক্য ছাড়াই সমাস নির্ণয় করা ভাই,
অ্যাকচুয়ালি ব্যাস বাক্য ছাড়াই সমাস নির্ণয় করা যায়, মানে মধ্যবর্তী কর্মধারায় অ্যাকচুয়ালি ব্যাস বাক্য ছাড়াই নির্ণয় করা যায়। কথা কি বুঝতে পারছেন? আরে আল্লাহ, ওয়েট এক মিনিট। একটা করে শিফট করে নিই। আমি মনে করছিলাম একবারে ধরতে পারবো, কিন্তু বক্সের মধ্যে তো এই জন্য ধরতে পারা যাচ্ছে না। ওকে, কর্মধারয়। এখন কর্মধারয়টাকে আমরা কিভাবে মনে রাখবো, ব্যাস বাক্য ছাড়া কিভাবে টেকনিক্যালি মনে রাখা যায়? টেকনিক্যালি মনে রাখা যায়, কারণ এটা হচ্ছে পরপদ প্রধান, এটা হচ্ছে মেইন থিম। কথা বুঝতে পারছেন? এটা কোন পদ প্রধান বলেন? এটা হচ্ছে পরপদ প্রধান। পরপদ প্রধান এটা হচ্ছে কি বলেন? এটা হচ্ছে মেইন থিম। আবার যে বহুব্রীহি, এখন বহুব্রীহির ক্ষেত্রে কি হবে মনে করেন? বহুব্রীহির ক্ষেত্রে বহুব্রীহি হচ্ছে অন্যপদ প্রধান। বহুব্রীহি কোন পদ প্রধান বলেন? বহুব্রীহি হচ্ছে অন্যপদ প্রধান। বহুব্রীহি, ওকে, বহুব্রীহি এটা হচ্ছে কি? এটা হচ্ছে অন্যপদ প্রধান। এটা হচ্ছে অন্যপদ প্রধান। ওকে ফাইন, আচ্ছা অন্নপদ প্রধান বহুব্রীহি, ঠিক আছে? এটা হচ্ছে অন্নপদ প্রধান। অন্নপদ প্রধান, অন্নপদ প্রধান। তো এই জিনিসটা যদি একটু মাথায় রাখেন তাহলে আপনি সহজে বের করতে পারবেন। যেমন দেখেন ভাই, সিংহাসন। সিংহাসনের মধ্যে আমরা কিন্তু এখানে দেখেন কোন একটা আসন, এটা কি বুঝাচ্ছি, মানে এখানে আসন পদের প্রাধান্যটাই কিন্তু বেশি। দেখেন আমি এমন অনেক সিংহাসন দেখছি যে সিংহাসনের মধ্যে সাপের প্রতিকৃতি আঁকা আছে এরকম, তার মানে সিংহের প্রতিকৃতি আঁকা নাই। আমি এমন অনেক সিংহাসন দেখছি যেটা দুই পাশে এরকম বাজ পাখি, মানে মনে করেন যে বাজ পাখির পাখা মেলা আছে এরকম প্রতিকৃতি আঁকা। এমন অনেক সিংহাসন দেখছি যেটার দুই পাশে ঘোড়া এরকম পা উঁচু করে আছে। এমন অনেক সিংহাসন দেখছি যেটার মধ্যে কিছুই আঁকা নাই, মনে করেন জাস্ট একটা বড় আসন, মানে নকশা করা, যেটার মধ্যে রাজা বসে, সেটাই সিংহাসন। তার মানে সিংহাসনের মধ্যে যে সিংহের প্রতিকৃতি আঁকা থাকতে হবে এটা বাধ্যতামূলক না। এখানে আসন পদের প্রাধান্যটা মানে পাচ্ছে। কিন্তু এখানে খেয়াল করেন, গায়ে হলুদ দ্বারা কিন্তু ভাই গা কেউ বুঝাচ্ছে না, হলুদ কেউ বুঝাচ্ছে না। এখানে গায়ে হলুদ দ্বারা বোঝাচ্ছে একটা অনুষ্ঠানকে। গায়ে হলুদ দ্বারা কিন্তু গা কেউ বুঝায় না, হলুদ কেউ বুঝায় না, গায়ে হলুদ দ্বারা বোঝায় একটা অনুষ্ঠান। সেটা 100% কি অন্নপদ প্রধান। মুখে ভাত দ্বারা মুখ কেউ বুঝাচ্ছে না, ভাত কেউ বুঝাচ্ছে না, মুখে ভাত দ্বারা বোঝায় একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে বাচ্চার মুখে প্রথম ভাত তুলে দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? হাতে খড়ি দ্বারা হাত কেউ বুঝাচ্ছে না, খড়ি কেউ বুঝাচ্ছে না, খড়ি মানে চক। হাতে খড়ি দ্বারা বোঝাচ্ছে একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে প্রথম বাচ্চার হাতে মানে এই সরে সরে বর্ণটা শেখানোর জন্য হাতে চক তুলে দেওয়া হয়, সিলেট বোর্ড তুলে দেওয়া হয়, সেটা হচ্ছে হাতে খড়ি। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে ব্যাপারটা হচ্ছে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। আমরা তো আগে বেশ বাক্য দিয়ে পার্থক্যটা শিখছি, বাট এখন আমরা কি বলতেছি? এখন আমরা বলতেছি হচ্ছে শর্টকাট ট্রিক্স। শর্টকাট ট্রিক্সটা কি? এটা হচ্ছে পরপদ প্রধান আর এটা হচ্ছে অন্যপদ প্রধান। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা হচ্ছে পরপদ প্রধান আর হচ্ছে অন্যপদ প্রধান। বুঝতে পারছেন জিনিসটা? দেখেন মৌমাছি, মৌমাছি দ্বারা তো আমি মাছিটাকেই বুঝাচ্ছি, যেটা মৌ আশ্রিত, তার মানে কি পরপদের প্রাধান্য পাচ্ছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। সো এগুলো হচ্ছে পরপদ প্রধান হবে, আর এগুলো কি? এগুলো হচ্ছে অন্যপদ প্রধান হবে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আরেকটা ট্রিক্স কাজ করবে, সেটা হচ্ছে মনে রাখবেন যত ধরনের অনুষ্ঠান আছে, দেখেন গায়ে হলুদ, মুখে ভাত, হাতে খড়ি, সব হচ্ছে কি? সব হচ্ছে মধ্যদিলে বহুব্রীহি। হ্যাঁ, তার মানে কিন্তু এবার এই না যে অনুষ্ঠান ছাড়া অন্য কোনো কিছু মধ্যদিলে বহুব্রীহি হবে না, তা কিন্তু না। যেমন আমি যদি বলি যে মীনাক্ষী, মীনাক্ষী মানে কি? মিনের ন্যায় অক্ষী যে নারীর, সেটাও কিন্তু মধ্যদিলে বহুব্রীহি হতে পারে। কথা কি বুঝতে পারছেন? সো মীনাক্ষী এটা কিন্তু অনুষ্ঠান না, মিনের ন্যায় অক্ষী যে নারীর, সো এখানে ওই যে নারীর শেষের অংশটা বাদ যাচ্ছে, সো মধ্যদিলে বহুব্রীহি। এখন এখানে আপনার আরেকটা পয়েন্ট কাজ করতে পারে, আরেকটা পয়েন্ট আপনার মাথায় আসতে পারে, সেটা কি? সেটা হচ্ছে স্যার এই যে এখানে ব্যাস বাক্যের মাঝের পদ লোপ পাইছে, এই জন্য না মধ্যবদলী কর্মধারয়, ঠিক আছে মানলাম, কিন্তু এইখানে তো লোপ পাইছে শেষের পদ, তাহলে এটার নাম কেন মধ্যবদলী বহুব্রীহি হলো? এটার নাম তো শেষ পদলোপী হওয়ার কথা। লজিক্যালি এই প্রশ্নটা আপনার মাথার মধ্যে আসতে পারে। এখন আসেন, এই প্রশ্নটা যদি আপনার মাথার মধ্যে আসে, এখন এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাস বাক্যের যদি মাঝের পদ লোপ পায় মধ্যলিপি কর্মধারায়, ব্যাস বাক্যের শেষের পদ লোপ পাইলে মধ্যলিপি বহুব্রীহি। ব্যাস বাক্যের মাঝের পদ লোপ পাইলে মধ্যলিপি কর্মধারায়, শেষের পদ লোপ পাইলে মধ্যলিপি বহুব্রীহি। এখন শেষের পদ লোপ পাইলে বহুব্রীহি, তাহলে মধ্যলিপি কেন? এটা তো শেষ পদলিপি হওয়ার কথা। এখন এই প্রশ্নের এক্সাক্ট কোনো ব্যাখ্যা আপনি বাংলাদেশের কোন রাইটারের বইতে পাবেন না, নোওয়্যার, কোথাও নাই, কোথাও নাই। কিন্তু এটার একটা ট্রিক্স, মানে এটা মনে রাখার একটা ট্রিক্স আপনি মাথায় রাখতে পারেন। সেটা কি? বা মানে এটার একটা সলভ আমাদের ক্লাস 9-10 এর নতুন বাংলা ব্যাকরণ বইতে, নতুন বলতে যে 21 সালের পরে যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেই ব্যাকরণ বইতে দেওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে নতুন ক্লাস 9-10 এর যে বাংলা ব্যাকরণ বই, সেই বইতে মধ্য পদলোপী কর্মধারয় বা মধ্যদিলী বহুব্রীহি সমাসের মধ্যে ঝামেলাটা যেহেতু মধ্য নিয়া, সেই কারণে তারা এই মধ্য কথাটাই দেয় নাই। নতুন বাংলা ব্যাকরণ বইতে খালি দেওয়া আছে পদলোপী কর্মধারয়, পদলোপী বহুব্রীহি।
আর একটা মাঝের পদ লোপ পাক আর শেষের পদ লোপ পাক, শেষ, ঝামেলা খালাস। তো মাঝের পদ লোপ পাইলে মধ্যবর্তী মানে পদলোপী কর্মধারয়, শেষের পদ লোপ পাইলে পদলোপী বহুব্রীহি। মানে পদ লোপ পাচ্ছে বড় কথা, এটা মাঝের হোক না শেষের হোক সেটা বড় কথা না। সো এটা আপনাকে কেন বললাম, কারণ তার মানে আপনার বুঝতে হবে আগের মধ্যপদলোপী কর্মধারায় বর্তমানে পদলোপী কর্মধারায়, আগের মধ্যপদলোপী বহুব্রীহি বর্তমানে পদলোপী বহুব্রীহি। তো পরীক্ষায় অনেক সময় মধ্যপদলোপী কথা না দিয়ে শুধু পদলোপী কর্মধারায় বা পদলোপী বহুব্রীহি কোনটা এটাও আসতে পারে। কথা বুঝতে পারছেন? আশা করি এখন জিনিসটা ক্লিয়ার আপনার, আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে মধ্যপদলোপী কর্মধারয় জিনিসটা কি বুঝছেন একটু জানান, ব্যাপারটা কি বুঝছেন একটু জানান। হ্যাঁ, গুড কোশ্চেন। একজন প্রশ্ন করছে স্যার গায়ে হলুদ এটা অলুক বহুব্রীহি না? উত্তর হচ্ছে না, অলুক বহুব্রীহি না। আবার এক সেন্সে অলুক বহুব্রীহি বলাও যায়, কিন্তু এটা অলুক বহুব্রীহি হবে না। কেন হবে না সেটা আমি যখন অলুক বহুব্রীহি পড়াবো তখন বুঝাবো। ওকে ফাইন, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। এক মিনিট। ওকে, তাহলে আমাদের চারটা সমাস নিয়ে আলোচনা করা শেষ। আমরা আলোচনা করেছি উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী, এই চারটা নিয়ে। এবার আসেন সাধারণ কর্মধারায়। এটা 5 মিনিটের ব্যাপার। সাধারণ কর্মধারায় শেষ করে দিচ্ছি, আসেন। সাধারণ কর্মধারা জিনিসটা কি? ওকে, সাধারণ কর্মধারায় সাধারণ কর্মধারার মধ্যে মানে 5টা ওয়ে আছে। আবার মানে সাধারণ কর্মধারার সমস্যা আবার 5 ভাবে গঠিত হতে পারে। 1 নম্বর ওয়েটা হচ্ছে অ্যাজেক্টিভ প্লাস নাউন। 2 নম্বর ওয়েটা হচ্ছে অ্যাজেক্টিভ প্লাস অ্যাজেক্টিভ। আচ্ছা, 3 নম্বর ওয়েটা হচ্ছে নাউন প্লাস অ্যাজেক্টিভ। 3 নম্বর ওয়েটা হচ্ছে নাউন প্লাস অ্যাজেক্টিভ। 4 নম্বর ওয়েটা হচ্ছে নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন। এন্ড 5 নম্বর ওয়েটা হচ্ছে টু ভার্বাল নাউন, টু ভার্বাল নাউন। এখন ভার্বাল নাউন কি? ভার্বাল নাউন হচ্ছে ভাববাচক বিশেষ্য। আচ্ছা, এটা পরে দেখবো আমরা, আগে আমরা এটা দেখি। সাধারণ কর্মধারা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, দুইটা ফরম্যাট আছে। তো দুইটা ফরম্যাট কি কি আমরা একটু দেখি। ব্যাপারটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, দুইটা ফরম্যাট আছে। মানে প্রথমে এখানে আমরা দুইটা ফরম্যাট দেখতে পাচ্ছি। এখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন যেটা, যেমন আমি কিছু উদাহরণ দেখাই। যেমন মনে করেন আমি যদি বলি ডুবো জাহাজ, তাহলে একটু খেয়াল করেন ভাই, ডুবো অ্যাডজেক্টিভ, জাহাজ নাউন। ডুবো অ্যাডজেক্টিভ, জাহাজ কি বলেন? নাউন। এই যে ডুবো অ্যাডজেক্টিভ, জাহাজ নাউন। যদি বলি কালো জাদু, তাহলে এবার খেয়াল করেন কালো জাদু দ্বারা কি বোঝায়? কালো জাদু দ্বারা বোঝা যাচ্ছে কালো অ্যাডজেক্টিভ, জাদু নাউন। বলেন কালো অ্যাডজেক্টিভ, জাদু কি? নাউন। আমি যদি বলি মেজো দিদি, তাহলে মেজো দিদি দ্বারা কি বোঝায়? বলেন মেজো অ্যাডজেক্টিভ, দিদি নাউন। মেজো অ্যাডজেক্টিভ, দিদি কি? নাউন। আমি যদি বলি তাহলে ডুবো জাহাজ, ঠিক আছে, কালো জাদু, মেজো দিদি। যদি বলি জঙ্গি বিমান, তাহলে জঙ্গি বিমান কি দ্বারা বোঝায়? জঙ্গি অ্যাডজেক্টিভ, বিমান নাউন। জঙ্গি অ্যাডজেক্টিভ, বিমান নাউন, ঠিক আছে, বিমান নাউন। আহ যদি বলি নীল আকাশ, নীল আকাশ, তাহলে নীল আকাশে নীল অ্যাডজেক্টিভ, আকাশ নাউন। নীল অ্যাডজেক্টিভ, আকাশ নাউন, এগুলো সব কি বলেন? অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফরমেশনে আছে। ডুবোজাহাজ, কালো জাদু, মেজো দিদি, জঙ্গি বিমান, নীল আকাশ, এগুলো সব অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফরমেশনে আছে। আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ ফরমেশনে থাকতে পারে, যেমন মনে করেন আমি যদি বলি, দেখেন আমি যদি বলি সহজ সরল, তাহলে সহজ অ্যাডজেক্টিভ, সরল এটাও অ্যাডজেক্টিভ, সহজ সরল, ঠিক আছে, দুটি অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। যদি বলি নম্র ভদ্র, তাহলে নম্র এটাও অ্যাডজেক্টিভ, ভদ্র এটাও অ্যাডজেক্টিভ, দুটি কি? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফরমেশনে আছে। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফরমেশনে আছে, নম্র ভদ্র, সহজ সরল, ঠিক আছে। তারপর হচ্ছে মনে করেন নম্র ভদ্র, সহজ সরল, দেন হচ্ছে কাঁচা মিঠা, ঠিক আছে। তাহলে কাঁচা মিঠা,
কাঁচা অ্যাডজেক্টিভ, মিঠা অ্যাডজেক্টিভ। ওকে, কাঁচা মিঠা, কাঁচা অ্যাডজেক্টিভ, মিঠা অ্যাডজেক্টিভ। তাহলে কাঁচা মিঠা, সহজ সরল, ঠিক আছে, নম্র ভদ্র, দেন হচ্ছে জীবন মৃত, মানে জীবিত ও মৃত, তাহলে জীবন মৃত, এগুলো সব হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফরমেশনে আছে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফরমেশনে আছে। এখন এই ক্ষেত্রে আবার এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন নিয়ে আপনার মধ্যে কোনো ঝামেলা হবে না, কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ যেটা, এগুলো আবার আপনার কাছে মনে হতে পারে যে ভাই এগুলো তো কেন কেন জানি একটু দ্বন্দ্ব দ্বন্দ্ব একটা ফিল আসতেছে। মানে এই যে সহজ ও সরল, সহজ সরল, নম্র ও ভদ্র, নম্র ভদ্র, কাঁচা ও মিঠা, কাঁচা মিঠা, জীবিত ও মৃত, জীবন মৃত, কেমন যেন একটু দ্বন্দ্ব দ্বন্দ্ব একটা ফিল আসতেছে। এটা দ্বন্দ্ব কেন হবে না? ওকে, দ্বন্দ্ব কেন হবে না সেটা বুঝাই। ব্যাপারটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান? বলেন, দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান? উভয় পদ। কিন্তু এটা কোন পদ প্রধান? এটা হচ্ছে পরপদ প্রধান। খেয়াল করে দেখেন, সহজ সরল দ্বারা কিন্তু আমরা সরলতার প্রতীকটাকেই বুঝাই। মনে করেন আমি বললাম ছেলেটা অনেক সহজ সরল। এখন একটা ছেলে বা একটা মেয়ে, সে কি কখনো সহজ হইতে পারে? সহজ হইতে পারে একটা ম্যাথ, সহজ হইতে পারে একটা কাজ, সহজ হইতে পারে একটা, মানে যে কোনো একটা কিছু যেটা আপনার করতে হবে সেটা সহজ হইতে পারে। এখন একটা ছেলে একটা মেয়ে, এটা কেমনে সহজ হয়? কথা বুঝেন নাই? একটা কাজ সহজ হইতে পারে, কথা বুঝেন নাই? যে কাজটা আপনার করতে হবে এই কাজটা অনেক কঠিন বা এই কাজটা অনেক সহজ। একটা ম্যাথ, এটা অনেক সহজ বা এটা অনেক কঠিন, এটা হইতে পারে। কিন্তু একটা মানুষকে আমি বললাম যে এলিফটা অনেক সহজ সরল, তার মানে কি অ্যাকচুয়ালি তার সরলতার প্রতীকটাকে আমরা বেশি ফোকাস করতেছি। সহজ কথাটা হচ্ছে ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য বলা হয় সহজ সরল, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি পরপদের প্রাধান্য বেশি। দেন দেখেন নম্র ভদ্র, নম্র মানে কি নরম। আর আপনি মনে করেন বললেন যে এই লোকটা অনেক নম্র ভদ্র বা এই ছেলেটা অনেক নম্র ভদ্র, তাহলে এখন আপনি কি তারা গুতা দিয়ে দেখছেন নাকি নরম না শক্ত? তা তো আর না। অ্যাকচুয়ালি তার ভদ্রতার মানে আচরণের কারণে, তার ভদ্র আচরণের কারণে তাকে বলতেছেন যে ছেলেটা অনেক নম্র ভদ্র, তার মানে পরপদের প্রাধান্য বেশি। কাঁচা মিঠা, বলতেছেন যে এই আমগুলো অনেক কাঁচা মিঠা, তার মানে কি ব্যাপারটা হচ্ছে এই আমগুলা মিঠা, এটা হচ্ছে ফ্যাক্ট। মানে যদিও কাঁচা, আমগুলা কাঁচা, তারপরও মিঠা, অর্থাৎ মিঠা পদের প্রাধান্যটা বেশি। জীবন মৃত, জীবন মৃত দ্বারা কি বোঝায়? মানে আলটিমেটলি মানে জীবন মৃত দ্বারা বোঝায় যে জীবিত অবস্থায় যে মৃত, মানে আলটিমেটলি জীবিত আছে কিন্তু আলটিমেটলি মৃতের মতোই অবস্থা যার, কথা বুঝতে পারছেন? এমন মনে করেন যে ধরেন বড় কোনো একটা ক্ষতি হয়ে গেছে 10-15 কোটি টাকার, ঠিক আছে, তার মানে কি জীবিত অবস্থায় আলটিমেটলি সে মৃতের মতো অবস্থায় চলে গেছে, জীবন মৃত। বা মনে করেন যে বন্যায় মনে করেন যে সব ঘর বাড়ি সব ভাসায় নিয়ে গেছে, ওই রকম লোকগুলোর অবস্থা কি থাকে? জীবন মৃত অবস্থায়, মানে জীবিত আছে কিন্তু মৃতের মতো অবস্থা। বা মনে করেন খুব বড় একটা ধাক্কা খেয়েছে কোনো কিছুতে, ঠিক আছে, কোনো একটা ঘটনার কারণে, তো আলটিমেটলি জীবন মৃত অবস্থায় আছে। এটা হচ্ছে কি মানে আলটিমেটলি সে জীবিত আছে কিন্তু তার অবস্থা মৃত প্রায় বলা যায়, সেই কারণে এটা হচ্ছে জীবন মৃত। এগুলো সব কি পরপদের প্রাধান্যটাকে বেশি ফোকাস করে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। এখন ওয়েট, এখন এইখানে আপনার আবার আরেকটা বেস লাগবে। স্যার নাউন অ্যাডজেক্টিভ তো আমি একটু আগে উপমানের মধ্যে পড়ছি, আবার নাউন নাউন তো উপমিতর মধ্যে পড়ছি, এইটা কেমনে হবে? ওকে, নাউন অ্যাডজেক্টিভ বা নাউন নাউন আমি উদাহরণ দিই তাহলে বুঝবেন। নাউন অ্যাডজেক্টিভ যেমন কি, যেমন মনে করেন আমি যদি বলি যে আলু সিদ্ধ, তাহলে এবার চিন্তা করেন আলু নাউন, সিদ্ধ কি অ্যাডজেক্টিভ। আমি যদি বলি লঙ্কা পোড়া, তাহলে লঙ্কা মানে মরিচ, তাহলে লঙ্কা নাউন, পোড়া অ্যাডজেক্টিভ। যদি বলি হলুদ বাটা, তাহলে এবার চিন্তা করেন হলুদ নাউন, বাটা অ্যাডজেক্টিভ। তাহলে হলুদ বাটা, লঙ্কা পোড়া, ঠিক আছে, আলু সিদ্ধ, বেগুন ভাজি, ঠিক আছে, তাহলে বেগুন ভাজা, তাহলে বেগুন নাউন, বেগুন নাউন, ভাজা অ্যাডজেক্টিভ, বেগুন নাউন, ভাজা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর হচ্ছে শিশু বীর, শিশু নাউন, বীর অ্যাডজেক্টিভ, ঠিক আছে, শিশু নাউন, বীর অ্যাডজেক্টিভ। এগুলো সব হচ্ছে কি বলেন? এগুলো হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, কথা বুঝতে পারছেন? এগুলো সব হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এখন ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন এগুলো নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে এগুলো উপমান কেন হবে না? উপমানের মধ্যে তো নাউন প্লাস অ্যাডজেক্টিভ আছে। আচ্ছা, কেন হবে না? কারণ উপমানের মধ্যে দুইটা আলাদা বিষয়ের তুলনা বুঝায়। কথাটা বুঝেন? কাজল কালো, ওখানে কিন্তু দেখেন ব্যাপারটা হচ্ছে মানে দুইটা আলাদা বিষয়ের মধ্যে তুলনা বোঝায় যে কাজলের মতো কালো অন্য কোনো কিছু, সেটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে যে কাজল কালো দেখতে, ঠিক না? আচ্ছা, ওটাও বাদ দেন, আপনাকে আরো সহজ একটা ট্রিক্স দেখাই। সেটা হচ্ছে মনে রাখবেন ওখানে যেটা বলে উপমানের মধ্যে সেটা একদম ন্যাচারাল পয়েন্টটা থাকে, মানে প্রাকৃতিকগত ভাবে ওইটা ওই রকমই। যেমন দেখেন উপমানের মধ্যে আমরা যেটা বলছিলাম যে কাজলটা কালোই হয়, তুষার শীতলী হয়, তুষার ধবলী হয়, নয়ন কোমলী হয়, ভ্রমর কৃষ্ণই হয়, অরুণ রাঙাই হয়, বজ্র কঠিনই হয়, ঘন শ্যামই হয়, মিশ কালোই হয়, মানে কয়লা মানে কালোই হয়, শোষক ব্যস্তই হয়। কিন্তু এইখানে আমরা যেটা বলতেছি আলু সিদ্ধই হয়, ব্যাপারটা এরকম না। আলু সিদ্ধ করতে হয়,
সিদ্ধই থাকে না। প্রকৃতিতে যখন পাওয়া যায় আলু সিদ্ধ অবস্থায় থাকে না, সিদ্ধ করতে হয়। লঙ্কা পোড়া, লঙ্কা মানে মরিচ, মরিচ পোড়া অবস্থায় থাকে না, পোড়াইতে হয়। দেন হচ্ছে হলুদ বাটা, হলুদ বাটা অবস্থায় থাকে না, বাটতে হয়। বেগুন ভাজা, বেগুন ভাজা অবস্থায় থাকে না, ভাজতে হয়। শিশু বীর, শিশু বীর অবস্থায় থাকে না, ওটাকে বীর বানাইতে হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানেও নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, ওখানেও নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। বেসিক্যালি এখানে বিষয়টা তুলনার, কিন্তু পরীক্ষার হলে আমরা শর্টকাটে বোঝার জন্য আমরা এভাবে মাথায় রাখতে পারি যে উপমানের মধ্যে যেটা ওটা হচ্ছে ন্যাচারালি ওই অবস্থাতে থাকে, আর আর এখানে যেটা সাধারণ কর্মধারা এটা ন্যাচারালি অবস্থায় থাকে না, এটা বানাইতে হয়। এরকম কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। এখন আসেন নাউন প্লাস নাউন, এটার মানে কিছু উদাহরণ দেখি। এরকম নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন যেমন মনে করেন আমি যদি বলি নাউন প্লাস নাউন মনে করেন এরকম যে উকিল বাবু, তাহলে এবার চিন্তা করেন উকিল ও নাউন আবার বাবু ও নাউন, উকিল ও নাউন বাবু ও নাউন। আমি যদি বলি উকিল বাবু, যদি বলি আমি রাজর্ষি, তাহলে এবার চিন্তা করেন রাজা ও নাউন আবার ঋষি ও নাউন, রাজর্ষি, তাহলে রাজা ও নাউন ঋষি ও নাউন, উকিল বাবু রাজর্ষি। যদি বলি যদি বলি যদি বলি পণ্ডিত মশাই, তাহলে পণ্ডিত ও নাউন মশাই ও নাউন, পণ্ডিত ও নাউন মশাই ও নাউন, ঠিক আছে? তাহলে পণ্ডিত মশাই, উকিল বাবু, ঠিক আছে, তারপর হচ্ছে পণ্ডিত মশাই, রাজর্ষি, পিতৃদেব, ঠিক আছে, পিতৃদেব মানে যিনি পিতা তিনি দেবতা, যিনি উকিল তিনি বাবু, যিনি রাজা তিনি ঋষি, যিনি পণ্ডিত তিনি মশাই, সবই কি নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন। এখন তাহলে উপমিত কেন হইলো না? উপমিতর নাউন প্লাস নাউন দুইটা আলাদা বিষয়কে বোঝানো হয়। যেমন চাঁদ মুখ, চাঁদ আলাদা, মুখ আলাদা। পুরুষ সিংহ, সিংহ আলাদা, পুরুষ আলাদা। ফুলকুমারী, ফুল আলাদা, কুমারী আলাদা। ওখানে দুইটা আলাদা বিষয়ের মধ্যে তুলনা করা হয়েছে। আর এখানে হচ্ছে একজনকে বোঝানো হচ্ছে, যেই বেটা উকিল উনি বাবু, যেই বেটা রাজা উনি ঋষি, যিনি পণ্ডিত উনি মশাই, যিনি পিতা উনি দেব, মানে উনি দেবতা। আমার কথা বুঝতে পারছেন? এখানে দুইটা আলাদা বিষয়ের মধ্যে তুলনা করা হয় না, একজনকেই বোঝানো হয়েছে। আর এখানে কোনো তুলনাই নাই। এটা হচ্ছে সাধারণ কোনো ধারা, যিনি পিতা তিনি দেবতা, যিনি উকিল তিনি বাবু, যিনি রাজা তিনি ঋষি, যিনি পণ্ডিত তিনি মশাই। এই হচ্ছে নাউন প্লাস নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভের ব্যাপার, নাউন প্লাস নাউন আর নাউন প্লাস অ্যাডজেক্টিভের ব্যাপার। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই পর্যন্ত সবাই বুঝছেন? ভেরি গুড, থ্যাংক ইউ। এরপর আসেন, এরপর হচ্ছে টু ভার্বাল নাউন। এখন টু ভার্বাল নাউন জিনিসটা কি? ভার্বাল নাউন হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য কিভাবে পড়িয়েছিলাম? ওই যে ক্রিয়াপদের সাথে যদি আ বা অন প্রত্যয় যুক্ত থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। এবার দেখেন, তাহলে ভাববাচক বিশেষ্য আপনি দেখবেন উদাহরণগুলো এরকম যে মনে করেন যে ভাববাচক বিশেষ্যের উদাহরণগুলো এরকম যে নাওয়া খাওয়া, ঠিক আছে, নাওয়া খাওয়া, নাওয়া খাওয়া। তাহলে এবার দেখেন নাওয়া খাওয়া ভাববাচক বিশেষ্য। অথবা দেখেন ধোয়া মোছা, তাহলে ধোয়া মোছা এগুলো কি? ভাববাচক বিশেষ্য। কথা বুঝতে পারছেন? তাহলে ধোয়া মোছা, নাওয়া খাওয়া এগুলো সব কি বলেন? এগুলো সব হচ্ছে ভাববাচক বিশেষ্য। ধোয়া মোছা, নাওয়া খাওয়া, ঠিক আছে, নাওয়া খাওয়া। দেন হচ্ছে মনে করেন যাওয়া আসা, ওকে, যাওয়া আসা, যাওয়া আসা, ওকে। তাহলে এগুলো সব হচ্ছে কি? এগুলো সব হচ্ছে ভাববাচক বিশেষ্য। যেমন নাওয়া খাওয়া, দেন হচ্ছে ধোয়া মোছা, যাওয়া আসা, এগুলো কি? এগুলো সব হচ্ছে ভাববাচক বিশেষ্য। এখন এখানেও আপনার মধ্যে প্যাচ লাগতে পারে, ভাই যে নাওয়া খাওয়া, ধোয়া মোছা এগুলো তো আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে একটু দ্বন্দ্ব দ্বন্দ্ব একটা ফিল আসতেছে, যে ধোয়া মোছা, ধোয়া মোছা, নাওয়া খাওয়া, নাওয়া খাওয়া, যাওয়া আসা, যাওয়া আসা। উত্তর হচ্ছে না, এগুলো সব কিন্তু পরপদের প্রাধান্য বেশি। মনে করেন আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বললেন, দোস্ত তোর নিয়ে একটা জায়গায় যাবো, নাওয়া খাওয়া করে নে, নাওয়া খাওয়া করে নে, তোর নিয়ে এক জায়গায় যাবো। এই যে বলছেন তাকে নাওয়া খাওয়া করে নে, তোর নিয়ে এক জায়গায় যাবো, এই নাওয়া খাওয়া করে নেওয়ার মানে কিন্তু এটা না যে দোস্ত তুই গোসল করে খায় নে। এখানে এটা বোঝাচ্ছে যে তুই খায়া নে, কারণ আসতে দেরি হবে। গোসল করাটা এখানে মুখ্য না, সেখানে খাওয়ার পত্রের প্রাধান্যটা বেশি। কথায় কথা বলে ফেলছে নাওয়া খাওয়া, কিন্তু এখানে খাওয়া পদের প্রাধান্যটা বেশি। ধোয়া মোছা, মনে করেন আপনি বাইরে যাচ্ছেন, আপনার বাইরে সরি আপনার আম্মা বাইরে যাচ্ছে, বাইরে যাওয়ার আগে আপনাকে দুইটা কলম দিল, দিয়া বললো যে এই দুইটা কলম এটা এই দুইটা হচ্ছে তুমি কি করবা? পরিষ্কার করে রাখবা, ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবা, ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবা। আপনি এটাকে পানি দিয়ে ভিজিয়ে কলম দিয়ে মানে সুন্দর করে ধুইলেন, ধুয়ে তারপরে মুছছেন, আর এটাকে শুধু মুছে ফেলছেন। এখন আলটিমেটলি আপনার আম্মা এসে কিন্তু দেখছে কি দুইটাই পরিষ্কার। সো আলটিমেটলি তার কাছে কিন্তু দুইটাই সেম সেম। আমার কথা বুঝতে পারছেন? তার কাছে কিন্তু দুইটাই সেম। এখন এটা যে আপনি পানি দিয়ে ধুয়া পরিষ্কার করে তারপর মুছছেন, আর এটা শুধু মুছছেন, আলটিমেটলি তার কাছে কিন্তু এইটা মূল বিষয় না যে পানি দিয়ে ধুয়া তারপরে মুছছেন কি মুছছেন নাই, ব্যাপারটা এরকম না। তার কাছে হচ্ছে দুইটা জিনিস পরিষ্কার হয়েছে। তার মানে এখানে মোছা পদের প্রাধান্যটা ফ্যাক্ট। আমার কথা বুঝতে পারছেন? ধোয়া মোছা, এখানে মোছা পদের প্রাধান্যটা ফ্যাক্ট। তো তার মানে পরপদের প্রাধান্য বেশি। এরপর দেখেন হচ্ছে যাওয়া আসা, মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার তো দেখি আমাদের বাসায় একদম যাওয়া আসা নাই। মানে এখানে কিন্তু যাওয়া আসা নাই বলতে কি বোঝানো হচ্ছে? মানে হচ্ছে তুমি আসো না, তুমি আমাদের বাসায় আসো না। তার মানে আশা পদের প্রাধান্যটা বেশি। কথা বুঝতে পারছেন? তো এই জন্য যাওয়া আসা যদি বলে
তাহলে এখানে পরপদের প্রাধান্যটা বেশি বোঝায়, কারণ তুমি আগে না আসলে তুমি যাবা কেমনে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যদি বলে যাওয়া আসা, এটা অবশ্যই টু ভার্বাল নাউন, মানে সাধারণ কর্মধারায়। এটা অবশ্যই কি, এটা অবশ্যই সাধারণ কর্মধারায়, এটা অবশ্যই সাধারণ কর্মধারায়, সাধারণ কর্মধারায়। কিন্তু যদি বলে আসা যাওয়া, যদি বলে আসা যাওয়া, এটা কিন্তু আসা যাওয়া এটা কিন্তু বিপরীতার্থক দ্বন্দ্ব। আসা যাওয়া কি বলেন, আসা যাওয়া হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। কথা বুঝতে পারছেন, বিপরীতার্থক দ্বন্দ্ব। কারণ আসা যাওয়ার কিন্তু ব্যাপারটা এরকম যে আসা ও যাওয়া, আসা যাওয়া বিপরীতার্থক দ্বন্দ্ব। কিন্তু যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু পরপদের প্রাধান্য বেশি, আসা যাওয়ার মধ্যে দুইটারই প্রাধান্য বোঝায়। ঠিক আছে, আসা যাওয়া যে মানে একটু আসা যাওয়া করলে, মানে মনে করেন যে এই পথ দিয়ে যদি একটু আসা যাওয়া করো, তাহলে হচ্ছে মনে করো আমাদের বাসায় একটু ঢুইকো, ব্যাপারটা হচ্ছে এরকম। যেখানে আসা পদের প্রাধান্য বোঝায়, যাওয়া পদের প্রাধান্য বোঝায়, পরপদের দুইটারই প্রাধান্য বোঝাচ্ছে, এটা বিপরীতার্থক দ্বন্দ্ব। কিন্তু এখানে হচ্ছে যাওয়া আসা, যেমন আমাদের বাসায় তো তোমার একদমই যাওয়া আসা নেই, কারণ এখানে আশা পদের প্রাধান্য বোঝাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি না আসলে যাবেন কিভাবে, কথা বলছেন না। এখন বললেন না স্যার না গেলে আসবো কিভাবে, আপনি তো আর এই বাসায় থাকেনি না যে যাওয়ার প্রশ্ন আসবে। আপনি এই বাসায় মানে আপনার এই বাসার অস্তিত্ব নাই, আপনি এই বাসায় আসবেন, আশাটা হচ্ছে প্রধান। কথা কি ক্লিয়ার? তো ওটা হচ্ছে এখানে যাওয়া আসা বললে সাধারণ করে ধরে, কিন্তু আসা যাওয়া বললে বিপরীতার্থক দ্বন্দ্ব। কথা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, একজন বলছে স্যার আজকের ক্লাস কি আগে বলা ছিল? উত্তর হচ্ছে জি ভাই, আজকের ক্লাস আগে বলা ছিল। আমি গতকালকে ক্লাস শেষে বলে রেখেছিলাম আবু নাইম ভাই যে আজকে ক্লাস হবে 6টার সময়, এবং এই জন্য আমরা হচ্ছে 6টার সময় ক্লাস শুরু করেছিলাম। আমরা ইতিমধ্যে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা এখন ক্লাস অফও করে দিব, আমাদের ক্লাস শেষ। টু ভার্বাল নাউন মানে হচ্ছে দুইটা ভাববাচক বিশেষ্য, রাইট, দুইটা ভাববাচক বিশেষ্য। স্যার অন্বেষণ বইতে আসা যাওয়া এটা কর্মধারা দেওয়া, ইন্নালিল্লাহ, তার মানে ধ্রুবতেও নিশ্চয়ই আসা যাওয়া কর্মধারা দেওয়া, এটা ভুল আছে, এটা একটু ঠিক করে নেন। যাওয়া আসা হবে কর্মধারায়, ঠিক আছে, যাওয়া আসা হবে কর্মধারায়, আসা যাওয়া না, আসা যাওয়াটা হবে হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব, আসা যাওয়া হবে বিপরীতার্থক দ্বন্দ্ব। যে অন্তর্মল্লিক একটা চমৎকার কোশ্চেন করছে স্যার, মহাকীর্তি এটা হচ্ছে মহতি যে কীর্তি, আবার মহানবী মহান যে নবী, মহাজন মহৎ যে জন। স্যার কখন মহৎ আর কখন মহান আর কখন মহতি, এটা কখন যে কি হবে? আচ্ছা, শর্টকাট ট্রিক্সটা হচ্ছে মনে রাখবেন, পুরুষবাচক শব্দ বোঝালে সেক্ষেত্রে নাউন হবে, মানে সরি মহান হবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে যদি পুরুষবাচক না বোঝায়, যেমন কীর্তি, কীর্তি দীর্ঘিকার প্রত্যয় আছে, দীর্ঘিকার প্রত্যয় সাধারণত স্ত্রী প্রত্যয়। ব্যাপারটা কীর্তি মানে কিন্তু কাজ, কাজ কিন্তু পুরুষ মহিলা কিছু হয় না। কিন্তু ওই যে বললাম যে যেমন নদী, নদী হচ্ছে ধরা হয় স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত আছে, কিন্তু ব্যাপারটা এরকম যে নদ পোলা আর নদী মাইয়া, ব্যাপারটা এরকম না। তো নদী এটা হচ্ছে কি, এই যে হচ্ছে মানে স্ত্রীবাচক প্রত্যয় থাকার কারণে, দীর্ঘিকার প্রত্যয় থাকার কারণে সেটাকে আমরা কি বলা হয়, সেটা হচ্ছে মহতি, এটা ধরা হয় আর কি, বুঝতে পারছেন? তো এরকম নবী, মহান যে নবী, এই ক্ষেত্রে হচ্ছে এখন বলতে পারেন স্যার তাহলে যে নবী এর ক্ষেত্রে তো লাস্টে দীর্ঘিকার আছে, আছে, কিন্তু এটার তো আর মূল শব্দ নব এরকম কোনো শব্দ নাই, কথা বুঝেন নাই, এটা তো মূল শব্দ এরকম নাই, কথা বুঝতে পারছেন? তো এই কারণে নবী এটাই, নবী এটাই হচ্ছে মূল শব্দ। সেই কারণে হচ্ছে মহান যে নবী, মহানবী, আর মহতি যে কীর্তি, মহাকীর্তি। আর তারপর হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে মহাজন। এখন মহাজনের ক্ষেত্রে আপনি, মহাজনের ক্ষেত্রে এখন আপনি চিন্তা করতে পারেন মহাজন দ্বারা কি বুঝায়, মহাজন দ্বারা কি মহান যে জন নাকি মহৎ যে জন। এখন অ্যাকচুয়ালি দুইটার মধ্যে পার্থক্যটা খুবই সামান্য, মহান যে জন আর মহৎ যে জনের মধ্যে পার্থক্যটা খুবই সামান্য। মহান আর মহৎ দ্বারা কি বোঝায়, এখন মহৎ দ্বারা বোঝা যাচ্ছে সে সৎ, অনেস্ট, ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? তো মহাজন দ্বারা বোঝাচ্ছে যে মনে করেন মানে মহাজ্ঞানী বা মহাজন দ্বারা বোঝায় কি মহৎ জ্ঞানের অধিকারী যে, মানে মহান মানে তো বিশাল, বুঝেন নাই, মানে মহান আয়োজন করছে, মহান ব্যাপার, মানে তিনি একজন, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে হচ্ছে মহৎ পদের প্রাধান্য, সরি মহৎ পয়েন্টটাকে বেশি প্রেফার করলে ভালো। কিন্তু ব্যাপারটা এরকম না যে মহৎ দিলে ভুল হবে, মহান দিলে ভুল হবে। মোহনের জায়গায় মহৎ বা মহতের জায়গায় মহান আপনি বসাতে পারেন ক্ষেত্র বিশেষে, কথা বুঝতে পারছেন? এটা নিয়ে আমি নিজেও আরো একটু কাজ করতেছি, আমার কাজ এখন পর্যন্ত শেষ হয় নাই, কাজগুলো শেষ হলে আমি ইনশাল্লাহ এটার উপরে একটা শর্ট ভিডিও আপলোড করে দিব, ঠিক আছে, যে কখন মহান কখন মহতি কখন ইয়া, তাহলে আশা করি আপনাদের জন্য আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে স্যার, সাধারণ কর্মধারয়টা 2 মিনিটের জন্য, 2 মিনিট। আচ্ছা ভাইয়া, অনেক সময় তো ব্যবসায়ীদের মহাজন বলে, আরে ভাই ব্যবসায়ীদের মহাজন বলে ঠিক আছে, কিন্তু মহাজন শব্দটা আসছে কোথা থেকে? যিনি সবার উপকার করেন তিনি হচ্ছেন মহান জন।
এখন মহাজন কেন বলা হয়? কারণ আলটিমেটলি ব্যবসায়ীরা টাকা দিয়ে উপকার করে, সেই জন্য মহাজন বলা হয়। খুদাই মহাজন বলা হয় না ব্যবসায়ীদেরকে, বুঝতে পারছেন? ওকে, তাহলে সাধারণ কর্মধারাটা আমরা একটু রিভাইজ দিই। সাধারণ কর্মধারাটা আমরা একটু রিভাইজ দিই। সাধারণ কর্মধারার ব্যাপারটা হচ্ছে এরকম যে, সাধারণ কর্মধারার ব্যাপারটা হচ্ছে এরকম যে, ওকে, হ্যাঁ, সাধারণ কর্মধারার ব্যাপারটা হচ্ছে এরকম যে, এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফরমেশনে থাকতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ ফরমেশনে থাকতে পারে। এরকম আগে অন্য কোনো সমাস আপনি শিখেন নাই। নাউন প্লাস অ্যাডজেক্টিভ শিখছেন, নাউন প্লাস নাউন শিখছেন, সেই দুটো নিয়ে প্যাচ লাগার কথা না। ডুবোজাহাজ, ডুবো অ্যাডজেক্টিভ, কালো জাদু, বেজুদিদি, জঙ্গি বিমান, নীল আকাশ, সহজ সরল, নম্রভদ্র, কাঁচা মিঠা, জীবনমৃত, এগুলো সব হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। আবার এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই দুটার স্ট্রাকচার থাকলে, আর এখন যদি বলেন ভাই এগুলো ব্যাসবাক্য কিভাবে করবো, ভেরি সিম্পল। ডুবো যে জাহাজ, যে হচ্ছে কালো যে জাদু, মেজো যে দিদি, নীল যে আকাশ, জঙ্গি যে বিমান, ঠিক আছে। আবার এটা হচ্ছে কি সহজ সরল, মানে হচ্ছে আহ মানে আলটিমেটলি মনে করেন যা সহজ তাই সরল, যা নম্র বা যিনি নম্র তিনি ভদ্র, যা কাঁচা তাই মিঠা, অথবা মনে করেন যে কাঁচা অথচ মিঠা, দেন হচ্ছে জীবন মৃত, জীবিত হয়েও মৃত, এরকম। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আলু সিদ্ধ, আলু নাউন, সিদ্ধ অ্যাডজেক্টিভ, লঙ্কা পোড়া, লঙ্কা নাউন, পোড়া অ্যাডজেক্টিভ, হলুদ বাটা, হলুদ নাউন, বাটা অ্যাডজেক্টিভ, বেগুন ভাজা, বেগুন নাউন, ভাজা অ্যাডজেক্টিভ, শিশু বীর, শিশু নাউন, বীর অ্যাডজেক্টিভ। এখন নাউন প্লাস অ্যাডজেক্টিভ ফরমেশন আপনি উপমানেও আগে পড়ছেন। দুইটার মধ্যে ডিফারেন্সটা এখানেই যে উপমানের মধ্যে তুলনা বোঝায়, বা উপমানের মধ্যে ব্যাপারটা এরকম হবে যে ওইটা ন্যাচারাল ভাবে ওইরকমই থাকে। যেমন কাজল কালো, কাজল কালোই হয়। তারপর হচ্ছে তুষার শীতল, তুষার শীতলই হয়। কিন্তু এটা আলু সিদ্ধ অবস্থায় থাকে না, সিদ্ধ বানাইতে হয়। হলুদ বাটা অবস্থায় থাকে না, বাটতে হয়। বেগুন ভাজা অবস্থায় থাকে না, ভাজতে হয়, এরকম। আর নাউন নাউন এটা উপমিততেও পড়ছেন, কিন্তু উপমিতর সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে ওখানে দুইটা বিষয়ের তুলনা বোঝাবে। চাঁদ মুখ, চাঁদ আলাদা, মুখ আলাদা, পুরুষ সিংহ, সিংহ আলাদা, পুরুষ আলাদা, বাহুলতা, বাহু আলাদা, লতা আলাদা। কিন্তু এখানে উকিল বাবু, উকিল যিনি বাবুও তিনি, রাজাও যিনি ঋষিও তিনি, পণ্ডিত যিনি মশাইও তিনি, পিতৃ যিনি দেবতাও তিনি। একজনের কেই বোঝাচ্ছে দুইটা বিষয়। আর লাস্টেরটা হচ্ছে টু ভার্বাল নাউন, দ্যাটস ইট। যাওয়া আসা, বুঝতে পারছেন, ধোয়া মোছা, নাওয়া খাওয়া ইত্যাদি। সেই হচ্ছে ছিল আমাদের আজকের আলোচনা। এগুলোর ব্যাসবাক্য কি হবে বলেই তো দিলাম। এই যে ব্যাসবাক্য কি হবে বলেই তো দিলাম। ও, টু ভার্বাল নাউনের ব্যাসবাক্যটা হবে এরকম যে, আগে নাওয়া পরে খাওয়া, আগে ধোয়া পরে মোছা, আগে যাওয়া পরে আসা। ব্যাপারটা হচ্ছে এরকম। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে এরকম হবে, আগে পরে, আগে পরে, আগে পরে। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আজকের মতো এখানে ইতি। সবাই ভালো থাকবেন। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভকামনা, শুভেচ্ছা। 2023টা আপনার যেমনই যাক, দোয়া করি 2024 আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেন। 2024 যেন আপনার জীবনে একটা ভালো কিছু নিয়ে আসে। আর আমার জন্য দোয়া করবেন যেন 2024-এ আমিও ভালো কিছু করতে পারি। 2024-এ যেন আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, দেশের মানুষের জন্য যেন ভালো কিছু করতে পারি, দেশের শিক্ষার্থীদের জন্য যেন ভালো কিছু করতে পারি, আমার পরিবারের জন্য আমি যেন ভালো কিছু করতে পারি, আমার নিজের জন্য আমি যেন ভালো কিছু করতে পারি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা সবার জন্য। সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছেন তারা যেন তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে পারেন। যারা জব ক্যান্ডিডেট আছেন তারা যেন আপনাদের বেকারত্বের গ্লানিটা ঘুচিয়ে আপনি আপনার মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন। সেই শুভকামনায় 2023-এর শেষ প্রান্তে এসে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে। আজকের মতো এখানে ইতি। আবারও দেখা হবে নতুন বছরে, নতুন মাসে, নতুন বিষয় নিয়ে। আজকের মতো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, বাই, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।